এই জেনারেশন জেনজি আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি প্রতিশোধ পরায়ণ হইতাম তাহলে বাংলাদেশে কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে 3 দিন সরকার ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না, ঘর বাড়িকে কিচ্ছু খুঁজে পাওয়া যেত না। শহীদ ওসমান হাদী তিনি যদি জীবিত থাকতেন এবং ঢাকা 8 আসনের ক্যান্ডিডেট হইতো, শহীদ ওসমান হাদীকে জিততে পারতেন না। আমি বলতেছি শহীদ ওসমান হাদী ভাই জিততে পারতেন না যদি জামাত এবং বিএনপির ক্যান্ডিডেট থাকতো, ইভেন এনসিপিও যদি ক্যান্ডিডেট জিততে পারতাম। একটা বাস্তবতা যদি বলি যে সব রাজনৈতিক দল, এত দেশপ্রেমিক রাজনৈতিক দল, তাহলে এই যে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট যে হলো, এটা নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না কেন? বন্ধুরা এখনো কিন্তু আপনার হচ্ছে চাকরির প্রস্তুতি নিতেছে, ওনারা কিন্তু উপদেষ্টা হয়ে এখন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ডাকসুর ভিপি, জিএস, এজিএস হয়ে এখন আবার সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে। তাহলে সেই বন্ধুদের যে চাকরির ব্যবস্থাপনা নিয়ে যে সমস্যাগুলো, বিশেষ করে সরকারি চাকরির যে সংস্কারের যে আন্দোলনগুলো আমরা করে আসছিলাম এবং বেকারদের কর্মসংস্থান নিয়ে যে মৌলিক যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে ওনাদের কোনোদিন আমি কথা বলতে দেখিনি। এখন প্রকাশ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র শিবিরের কমিটি, অথচ তারা নিজেরা রেজির ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছিল। উনি যে কথাগুলো বলতেছেন এইটা ঠিক ওনার সেই অ্যারোগেন্স, যেই অ্যারোগেন্সের কারণে ওনার পতন হয়েছিল, ঠিক সেই অ্যারোগেন্সটা এখন আছে। এই অ্যারোগেন্সের কারণে উনি বাংলাদেশে কোনোদিন আসতে পারবেন না। জুলাই আমাদেরকে কি শিখিয়েছে আপনি কি বলবেন? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 36 জুলাই মুখোমুখি আমাদের আজকের স্টুডিওতে। সাথে আছেন বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেস দ্য পিপলকেও ধন্যবাদ এরকম একটি জুলাইয়ের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইয়ামিন, আপনারা জুলাই অভ্যুত্থানের সময় পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছিলেন, ঠিক কোন মুহূর্তটাতে আপনাদের মনে হয়েছিল যে আমাদের পরীক্ষা বর্জন করে রাজপথে নামা উচিত? দেখেন, আমরা তো দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছি, একরকম লুকোচুরি খেলা ছিল সেই 18 সাল থেকে। তো আমরা জানতাম যে আওয়ামী লীগ সরকার ছাত্রদের আন্দোলনগুলোকে কিভাবে নস্যাৎ করে দেয়। তার মধ্যে একটা পলিসি ছিল যে যখন এরকম কোনো আন্দোলন দানা বাঁধত তখন তারা চাকরির পরীক্ষা দিয়ে দিত, যেন ছাত্ররা আর আন্দোলন না করে, বিশেষ করে বেকারদের বিষয়ে অধিকার নিয়ে কোটা সম্পর্কিত এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। আবার ইউনিভার্সিটিতে কোনো আন্দোলন শুরু হলে তখন খুব জোর দেওয়া হতো ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তখন আমাদের কাছে মনে হলো যে এই জায়গাটাকে যদি আমরা একটু সহজ না করে দিই ছাত্রছাত্রীদের জন্য, তাহলে আমাদের আন্দোলনটা ভাটা পড়তে পারে। সেক্ষেত্রে এটা তারা একটা এখানে একটা কৌশল খাটাতে পারে। সে জায়গা থেকেই আসলে ক্লাস পরীক্ষা বর্জন এবং একটা পর্যায়ে আপনি দেখবেন যে সকল ধরনের পরীক্ষা বর্জনের একটা আহ্বান জানানো হয় এবং শেষের দিকে তো একদম অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। জুলাই অভ্যুত্থানের সময় র্যাব আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ওই সংকটময় মুহূর্তে র্যাব যখন আপনাকে তুলে নিয়ে গেল, ঠিক কি ধরনের মানসিক শারীরিক চাপ দিয়েছিল আপনাকে? সেটা 28শে জুলাইয়ের ঘটনা এবং এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা ছিল অনেকটা এরকম, যেটা 18 জুলাই আমি পল্টনে একটা ভাষণ দিয়েছিলাম। সেটা এখনো সময় টেলিভিশনের ইয়েতে আছে, আমার সেই ভিডিও বক্তব্যগুলো। আমি সেখানে বলেছিলাম যে রক্ত মারিয়ে কোনো ধরনের আলোচনা হতে পারে না। এবং তখন ডিবিতে আমাদের সেই নাহিদ, আসিফ সহ নুসরাত, তারা অনেকেই গ্রেপ্তার ছিলেন। তাদের মুক্তির দাবি করা হচ্ছিল, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছিলাম এবং সরকার যে তখন নির্বিচারে গুলি করে মানুষ মারছিল, ছাত্রদেরকে হত্যা করছিল, সেটা থামাতে আহ্বান জানিয়েছিলাম। এবং তখন কিন্তু রেইড দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় জায়গায়, সেগুলো বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছিলাম। আমাকেও আসলে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেই সময়। আমি যখন পল্টনে ছিলাম, আমাকে বিশেষ বাহিনীর লোক এসে আমাকে প্রস্তাব দেয় যে আপনি কেন্দ্রীয় সভাপতি ছাত্র অধিকার পরিষদ, আর এই ছাত্র অধিকার পরিষদ এটা 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন সেটার লিগেসি। তো সেক্ষেত্রে আপনাকে এখন দেশের স্বার্থে
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখতেছেন না যে চারপাশে এত এত লোক মারা যাচ্ছে, এত এত ধ্বংসযজ্ঞ হচ্ছে, এগুলোকে তো থামাতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আপনার ভূমিকা পালন করতে হয়, এটা আপনাকে পালন করতে হবে না। আপনি যদি না পালন করেন তাহলে তো এর কিন্তু দায় তো আপনাকেও নিতে হবে। আপনি কি চান না এগুলো থামাতে? উত্তর তো দিতে হবে যে হ্যাঁ অবশ্যই চাই। তখন বললো যে ঠিক আছে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এটা গণভবনে একটা মিটিং হবে, আর সেখানে প্রেস কনফারেন্স হবে, সেখানে আপনাকে থাকতে হবে। তা আমি কোয়েশ্চেন করলাম যে সেখানে কি বলতে হবে, কি বলবো? তখন বললেন যে সেখানে আপনাকে এই এই দাবিগুলো বলতে হবে, কিন্তু শেখ হাসিনার যে পদত্যাগ এটা বলা যাবে না। তার বাকি কি কি আছে এগুলো আমরা অনেক কিছু আপনাদেরকে ঠিক করে দিব। তখন আমি চিন্তা করলাম যে এটা তো তাহলে একটা মানে একটা কোন চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে আমি পড়ে যাচ্ছি। তখন জিজ্ঞেস করলাম যে সেখানে কে কে থাকবে? তখন বললেন যে হ্যাঁ সেখানে সার্জিস, হাসনাত সহ আরো বাকি যারা আছে তারাও থাকবে। আমি বললাম যে আসিফ নাহিদ তারাও কি থাকবে? তো বললো যে হ্যাঁ আসিফ নাহিদ তারাও থাকবে। তখন আমি মানে বুঝলাম যে না, এটা তো তাহলে আসিফ নাহিদ ওরা তো আমার সাথে ছিল, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আমি তো তাদের মোটিভ জানি। এখন আমার এটা বিশ্বাস হচ্ছিল। তখন আমি বুঝতেছিলাম যে এখানে মানে সামথিং ইজ রং, এখানে তারা কিছু একটা করতে চাচ্ছে এই সমন্বয়কদেরকে জোরপূর্বক নিয়ে। এবং যেটা গতকালকেও আব্দুল কাদের প্রথম আলোর একটা সাক্ষাৎকারে এসে বলেছে, যেটা দেখলাম যে সার্জিস এবং হাসনাতের একটা বিতর্কিত ভূমিকার কথা সে উল্লেখ করেছে, যেটা অনেকেই এখন বলছে। তা আমি মনে করি যে তাদের জায়গা থেকে তাদের সেই ভূমিকাটা তারা অবশ্যই পরিষ্কার করবে যে তারা কেন সেখানে গিয়েছিল। কারণ অন্য সমন্বয়করা তো যায় নাই। অন্য সমন্বয়করা যদি না গিয়ে পেরে থাকে তাহলে সার্জিস, হাসনাত সেখানে কেন গেল, তাদেরকে কেন যেতেই হলো? আমি যদি না গিয়ে থাকতে পারি, আমি যদি আমার লাইফের চ্যালেঞ্জ নিতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, তাদের জানমালের ক্ষয়ক্ষতি, সেই বিষয়গুলোকে যদি আমি মেনে নিতে পারি, এই বৃহৎ রাজনৈতিক স্বার্থের কারণে এত মানুষ গুম খুন হত্যা হচ্ছে তার সাথে, তো তারা আসলে কেন যেতে বাধ্য হলেন, এটার উত্তর আশা করি তারা তাদের জায়গা থেকে দিবেন। তবে প্রেক্ষাপটটা ছিল এটা, যে আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে এটা আমি যদি পাবলিকলি বলি এবং এটা যদি আন্দোলনকারীরা শুনে যে ইয়ামিন ভাই এটা বলছেন যে রক্ত মারিয়ে আলোচনা টেবিলে বসা যাবে না, এবং খুবই কৌশলগতভাবে সেদিন আমি বলি যে ভাই এখানে আপনি আমার পরিচয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি দিবেন না, এখানে দিবেন যে সমন্বয়ক। এবং সময় টিভি সেই যে ইয়াটি সংবাদটি প্রচার করা হয়েছে, সেখানে কিন্তু আমাকে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যেন রাতে যদি তাদেরকে জোর করেও নিয়ে যাওয়া হয় বা পরদিন, তখন যেন একটা আন্দোলনের একটা কনফিউশন তৈরি হয়ে যায়। না, আন্দোলন তো সমন্বয়ক একদিক থেকে পল্টন থেকে বলতেছে যে না রক্তমারি আলোচনা যাওয়া যাবে না, আবার তার আলোচনা গেছে, তার মানে এখানে কিছু একটা হচ্ছে। এবং আমি যেন সেটা একটা ক্লারিফিকেশন দিতে পারি যে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বা এরকম কোনো কিছু। তো এইটাই আর কি। এরপরে আমাকে তারা খুঁজতে থাকে, অন্য হয়ে খুঁজতে থাকে যে আমি কোথায়। তারপরে 28শে জুলাই আমি মাগরিবের নামাজ পড়তে বের হই আমার বোনের বাসা থেকে। এর আগে আমি প্রতিনিয়তই ধারাবাহিকভাবে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্নভাবে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি নিজে ফিজিক্যালি। আমার যারা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ছিল তাদেরকে সুসংগঠিত করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে নির্দেশনা দেওয়া, আহতদেরকে সহযোগিতা করা। এবং এর বাইরেও সেই সময় যেহেতু আমরাই আসলে দীর্ঘ 7-8 বছর 18 সাল থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলি, শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন বলি, এগুলো নেতৃত্ব দিয়ে আসছি। সুতরাং ওই সময় আন্দোলনকারী বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র, অন্যান্য ছাত্র সংগঠন, তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ছিল। তো সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া। তা 28শে জুলাই যেটা হলো, আমার বাবা বলছিলেন যে তুমি তো বাসায় থাকো, মসজিদ পাশেই, চলো মাগরিবের নামাজটা পড়ে আসি। আমি চিন্তা করলাম যে বাবা যেহেতু বলছে তা নামাজটা পড়ে আসি। তো মাগরিবের নামাজ পড়তে বাইতুল ওয়াহাব মসজিদ, এটা মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 6, আমি সেখানে গেলাম। মাগরিবের নামাজ বারান্দায় পড়লাম, ডান পাশে বাম পাশে সালাম ফিরিয়েই আমি পিছনে তাকিয়ে দেখি কিছু লোকজন দাঁড়িয়ে আছে। মানে রাজনীতি করার কারণে বা কয়েকবার গ্রেপ্তার হয়েছে এর আগে, ডিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা, রিমান্ড, এই সমস্ত জিনিসের একরকমের একটা অভিজ্ঞতা। আমি বুঝে ফেলছি যে কিছু তো একটা হয়ে গেল। তখন আমি আবার জানালা ছিল পিছনে, জানালার দিক দিয়ে একটু দিয়ে তাকায় দেখি যে ওইখানে অনেকগুলো মোটরসাইকেল এবং লোকজন দাঁড়ায় আছে। তখন তো আমার আর বোঝার বাকি নেই কি হচ্ছে। এরপরে তারা আমাকে আর সুন্নত পড়তে দেয় নাই, আমাকে ডাক দিল, গেলাম, বলল যে আপনি বিনিয়ামিন মোল্লা? জি, বিনিয়ামিন মোল্লা। স্বীকার করা ছাড়া তো উপায় নেই, এটা তো। বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। মসজিদ থেকে? হ্যাঁ, মসজিদ থেকে, মসজিদের দোতলার বারান্দায়। আমি বললাম যে কেন ভাই, আপনারা কারা? তখন পরিচয় দিচ্ছে না। তো
তো তাদের যে বেশভূষা ছিল, ড্রেস আপ সিভিল ছিল সব, সিভিলে ছিল, এবং ড্রেস আপটা এমন ছিল যে দেখে মনে হচ্ছিল যে ওই যে মানে কিশোর গ্যাং, অনেকেই যে গলায় মালা থাকে, কানে দুল থাকে, জামা কেমন পরে, প্যান্ট কেমন পরে, একরকম মানে ওইরকম পোশাক মনে হচ্ছিল। তো তখন আমি ভাবলাম যে এটা খুব সম্ভবত ওই মোহাম্মদপুর ওই এরিয়ার কিশোরী গ্যাং কোনো হতে পারে বা ছাত্রলীগের হচ্ছে কর্মীরা হতে পারে। তখন তো ছাত্রলীগের তো ওই লেভেলের ছেলেপেলেরাই ওই সমস্ত ওয়ার্ড টোয়ার্ডে অনেকেই দায়িত্ব পালন করতো এরকম। আপনার হচ্ছে তা আমি তখন একটু খুব আতঙ্কিত হয়ে যাই, কারণ এরা যদি আমাকে নিয়ে যায় তো ওরা আসলে আমার সাথে কি ট্রিটমেন্টটা করবে এটা তো আমি আসলে বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হয় তাদের একটা প্যাটার্ন আছে, বা আইন শৃঙ্খলা বাহিনী হয় তাদের একটা সিস্টেম আছে, যে তাদেরকে কিছু বলা বা অ্যাপ্রোচ করার একটা চেষ্টা আমি হয়তো করতে পারবো। কিন্তু এরা তো কিছুই বুঝবে না, এরা নিয়ে কি করবে না করবে, আমি তো আসলে খুব তখন একটা উদ্বেগের ভিতরে পড়ে যাই। আর তো এটা তো বোঝেই নি যে আমাকে তো যেতেই হবে। তখন আমি বারবার জিজ্ঞেস করি যে ভাই আপনার আসলে কারা, আমি তো যাবো, বলতেছি আমি যাবো, আপনার আসলে কারা একটু বলেন। তারপরে একজন সিনিয়র লোক এসে বলে যে আমরা র্যাব থেকে আসছি, আপনাকে যেতে হবে। তখন বললাম আপনাদের সিনিয়র যিনি আছে তাকে একটু আসতে বলেন। অনেকক্ষণ বলার পরে আসে, বলে যে আমি অমুক, আপনি আমার সাথে আসেন। তখন আমি যাই, আমার বাবা ছিল আমার সাথে। আপনি কি এনশিওর মানে করা হয়েছিল যে তারা আসলে র্যাব থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ, র্যাব থেকে এসেছিল, এবং আমার বাবা আমাকে জড়িয়ে ধরলো, আঙ্কেল সাথেই ছিল? সাথে ছিল। পরে বাবার কাছ থেকে জোর করে আমাকে তারা ছিনাই নিল, বাবার চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিল। তখন তারা আমার বাবাকে বলে যায় অবশ্য যে আমরা র্যাব 2 থেকে আসছি, ওকে নিয়ে যাচ্ছি। পরে তারা আমাকে যে হাইস গাড়িতে তুলে, চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরায়, মোবাইল টোবাইল নিয়ে বন্ধ করে ফেলে। তখন আমি কালিমা পরে আমি প্রস্তুত হয়ে যাই। এর আগেও আমি কয়েকবার গ্রেপ্তার হয়েছি। এবার চিন্তা করলাম যে এবার তাহলে শেষ, এবার আর আমি বাঁচবো না। আর আমি তার আগে জাতীয় নির্বাচনের সময়, 24-এর নির্বাচনের সময় গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, আনায় ঘরের মতো একটা জায়গায়, যেখানে দুনিয়ার কারোর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি 7 মাস সূর্যের আলো বাতাস দেখি নাই। আমি মেন্টালি এবং ফিজিক্যালি খুবই একটা মানে খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আর। তো তখন চিন্তা করলাম যে এবারে ধাক্কা হয়তো আমি আর নিতে পারবো না। তো আল্লাহ নবীর নাম বলে যাচ্ছিলাম। তো তাদেরকে একটা পর্যায়ে বললাম যে ভাই দেখেন, আমি তো, আমাকে তো নিয়েই যাচ্ছেন, একটু চোখটা খুলে দেওয়া যায় না, একটু চোখটা খুলে দেন। তো বললো যে না, খুলে দেওয়া যাবে না। তো এরকম অনেকক্ষণ তারা গাড়িতে ঘোরানোর পরে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে এরকম চেয়ারে বসানোর পরে তারা আমার চোখটা খুলে দিল। তখন দেখলাম যে সামনে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, বসে আছে, এবং কয়েকজন দাঁড়িয়ে আছে আর কি। তখন বললো যে তুমি তো তুমি র্যাবের এই অফিসে আসছো, তোমাকে আমরা নিয়ে আসছি। তো তখন আমাকে ইন্টারোগেট করা শুরু করলো আর কি, যে বলো সেই যে চ্যাট গ্রুপ, নুরুল হক নূর যে চ্যাট গ্রুপে সরকার পতনের নির্দেশনা দিছে, সেই চ্যাট গ্রুপে কি কি নির্দেশনা ছিল, নূর তোমাকে কি নির্দেশনা দিয়ে গেছে। বেসিক্যালি আন্দোলনের শুরুর কিছুদিনের পরেই একটা চ্যাট গ্রুপ খোলা হয়েছিল। আচ্ছা। তখন এই আসিফ, নাহিদ সহ হাসান সাজিদ যারা যারা ছিল, আমরা যেহেতু 18 সাল থেকে এই আন্দোলনে করে আসছি, সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ঘাত প্রতিঘাত, বিভিন্ন স্টেকের সাথে ডিলিংস করা, সাংবাদিক, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমাদের আগে থেকে একটা কানেকশন, একটা প্ল্যাটফর্ম ছিল। এবং তারা বললো যে ভাই আমাদেরকে তাহলে আপনারা অভিজ্ঞতা শেয়ার করেন, আমরা কিভাবে কি করব। ওই সুবাদে নূর ভাই একটা চ্যাট গ্রুপ খুলেছিলেন, যেটা তখন আপনারা দেখেছিলেন নূর ভাই গ্রেপ্তার হওয়ার পরে ডিবির হারুন, সেও কিন্তু বিবৃতি দিয়েছিল যে চ্যাট গ্রুপে নুরুল হক নূর সরকার পতনের নির্দেশনা দিয়েছে সমন্বয়কদের। আমাকে সেটা নিয়ে খুব বেশি জেরা করা হলো, নূর কি নির্দেশনা দিয়ে গেছে বলো, কি কি কার্যক্রম পরবর্তীতে বলো, সারা দেশে কি তোমাদের কি কি কার্যক্রম চলতেছে, কি মাস্টার প্ল্যান ইত্যাদি। ওই কার্যক্রমটার ওখানে উনি গ্রেফতার হবার আগে নূর বলেছিলেন যে সরকার পতনের 90% হয়ে গেছে, তোমরা আর 10% মানে 10, এটা তো উনি গ্রেফতার হওয়ার পরে বলেছে, এরকম একটা গ্রেফতার হওয়ার পরে বলেছে। কিন্তু এর আগে উনি ওই অনেক সময় আমাদেরকে বা ওই গ্রুপে লিখে দিতেন যে আগামীকালের আন্দোলনের দফাগুলো কি কি হবে, কি কি দাবি উত্থাপন করা যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে উনি খসড়া পয়েন্ট করে করে এখানে দিতেন যে কি বলা যেতে পারে। এবং শেষের দিকে উনি গ্রেপ্তার হওয়ার আগে একদম আমাদেরকে মেসেজ দিয়ে গেছে যে এই আন্দোলন থেকে আর সরা যাবে না, এক দফার দাবি, শেখ হাসিনার পতনের দাবি নিয়ে তোমরা আন্দোলন করবা। এবং অনেককেই কল দিয়ে বলে গেছেন, যে কারণে আসলে
ওনাকে তার ওদিন রাতে আসলে তাকে গ্রেপ্তার করা হয় এই নির্দেশনা দেওয়ার পরে। পরে আমাকে ধরে আর কি জানার জন্য খুব চেষ্টা করে। তো আমি তখন খুবই পোলাইটলি আসলে বুঝে নিত যে আপনি বাঘের মুখে পড়লে তখন তো আর সাহসিকতা দেখানোর কিছু না, যে সাহসিকতা দেখে আপনি বাঘের পেটে চলে গেলেন। তখন কৌশলে আসলে ওইখান থেকে এক্সিট করাটাই ছিল আসলে বাস্তবতা, বুদ্ধিমানের কাজ, যেটা আমি খুব চেষ্টা করি। বিশেষ করে তখন আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ যেভাবেই হোক তুমি এখান থেকে আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দাও। কারণ আমি চিন্তা করতেছিলাম যে বাইরের যে অবস্থা, বিশেষ করে প্রথম সারির সমন্বয়ক যারা আছে তারা ডিবির কারণে, এখন আমরা যদি বাইরে একটা ভালো রোল প্লে করতে না পারি তাহলে হয়তো বা আন্দোলনটা মিসগাইড হয়ে যাওয়ার বড় একটা সম্ভাবনা আছে। তো তখন আমি বললাম যে ভাই আমি তো এরকম 7 মাস সলিটারি কনফাইনমেন্ট, বলে যে তোর বিষয়ে আমরা তো জানি তুই মানসিকভাবে খুব একটা ট্রমাটাইজড অবস্থায় আছে, এটা আমার খবর আমাদের কাছে আসে। বললাম যে ভাই আমাকে যদি আবার গ্রেপ্তার করেন তাহলে আমি আর বাঁচবো না, এমনি মারা যাবো। তখন বলতেছিল যে ঠিক আছে দেখি তোর বিষয়ে উপরে একটু খোঁজ খবর নেই, একটু পরে জানাচ্ছি। পরে গেল উপরে, কি খোঁজ খবর নিল, কিছুক্ষণ পরে সে বলতেছে যে আরো সময় লাগবে। আরো বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা শুরু করতেছিল, এই আন্দোলনের কর্মসূচিগুলো কিভাবে হচ্ছে, সারা দেশের সমন্বয় কিভাবে হচ্ছে, সামনে কি হইতে পারে, কি কর্মসূচি হইতে পারে। আমি বিভিন্ন ভাবে কৌশলে আসলে উত্তর দিচ্ছিলাম যে ভাই আমি যেহেতু একটা দায়িত্ব পালন করি, আমাকে তো এখানে স্বাভাবিকভাবে আপনারাও তো বুঝেন যে দেশের আসলে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা তো খুব একটা জিনিস মনে হচ্ছিল যে তাদের ভিতরেও, টিমের ভিতরেও কিছু সদস্য ছিলেন যারা আমাকে পছন্দ করতেন, এটা তারা বিভিন্নভাবে মানে বোঝাচ্ছিলেন। এবং তাদের ভিতরে অনেকে ছিল যারা আসলে চাচ্ছিল না যে এই সরকারটা থাকুক। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি সেখানে একটা ফেভার পাই। পরে তারা একটা পর্যায়ে এসে বললো যে ঠিক আছে তোমার বিষয়ে উপর থেকে এরকম কোনো নির্দেশনা নাই, আমাদেরকে বলা হলো যে আমরা চাইলে তোমাকে ছেড়ে দিতে পারি, আবার চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি। যে সেক্ষেত্রে কন্ডিশন হলো যে তুমি যাও, আমরা যখন তোমাকে আবার ডাকবো আসতে হবে, এবং যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে বলতে হবে, আমার তাকে বাঁচতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ বলে পরে আমাকে তারা নিয়ে আবার চোখ বেঁধে আমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে যায়। তো সেখানে প্রায় ঘন্টাখানিক, এর বেশি, 1.5 ঘন্টার মতো এরকম হবে। মানে আপনাকে মসজিদ থেকে ধরে নিয়ে গেল, ওদিন রাতেই আবার ছেড়ে দিল? হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো। বের হওয়ার পরে আমি তো বুঝতে পারি না যে আমাকে আবার ছেড়েও দিল, নিয়েও গেল, যেখানে আমি চিন্তা করতেছিলাম আমাকে মেরে ফেলে দিবে বা আমাকে ওই ডিবিতে একই জায়গায় আমাকে থাকতে হবে। পরে বের হওয়ার পরে আমি কিছুটা বুঝতে পারলাম যে তখন ওই যে নাহিদ সহ আসিপুরা ডিবির গারদ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল, যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। তখন আমি বুঝতে পারলাম যে এখানে হয়তো সার্কামস্ট্যান্সটা এরকম হতে পারে যে যেহেতু তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দিয়েছে, তো শুধু আর আমাকে গ্রেপ্তার করে কষ্ট না দিয়ে ওকে ছেড়ে, আন্দোলন তো শেষই, ওকে ছেড়ে দেয়। হয়তো বা এরকম কোনো ইস্যুস থাকতে পারে যে কারণে আসলে আমাকে ছেড়ে দিয়েছে। তারপর আবার কিছু লোক ছিল যারা আমার প্রতি পজিটিভ ছিল, যারা চাচ্ছিল এই সরকার না থাকুক। সবকিছু মিলে হয়তো তখন আমি একটা ফেভার পেয়েছি আর কি। ইয়ামিন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষও মনে করছেন যে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। একজন প্রথম সারির নেতা হিসেবে আপনি কি মনে করছেন? আমি এক্ষেত্রে একটা থিওরিটিক্যাল অ্যান্সার আসলে প্রথমে দিব। সেটা হচ্ছে, দেখেন যারা রাজনীতি করে তারা কেন রাজনীতি করে, যারা রাজনৈতিক দল রাজনীতি করে বিভিন্ন দেশে তারা কেন রাজনীতি করে। অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দল বা প্রত্যেকটা ব্যক্তি যারা করেন, তারা যেরকম রাজনীতি করেন দেশের মানুষকে সার্ভ করার জন্য, জনগণের সেবা করার জন্য, ঠিক তাদেরও কিন্তু নিজের একটা ইন্টারেস্ট থাকে। যারা রাজনীতি করেন তাদের নিজস্ব ইন্টারেস্ট থাকে, তারা নেতৃত্বের জায়গায় আরো উপরে উঠতে চান, তারা জনপ্রতিনিধি হতে চান, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আরো ভালো করে মানুষের সেবা করতে চান। আবার রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য কি, জনগণের জন্য কাজ করে ক্ষমতায় যাওয়া। এটা তো আমরা বইয়ে পড়েছি। তো সেই জায়গা থেকে আমরা যদি ঢালাভাবে রাজনৈতিক দলগুলোকে দায়ী করি বা রাজনৈতিক ব্যক্তিদেরকে, যে তারা শুধু জীবন দেবে, মার খাবে, আন্দোলন করবে, কিন্তু কেউ নেতা হইতে চাবে না, কেউ ডাকসের ভিপি হইতে চাবে না, কেউ উপদেষ্টা হইতে চাবে না বা এমপি মন্ত্রী হইতে চাবে না, শুধু খেলে মার খাবে, এটা তো আর রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দলের কাজ না। তারা দেশের মানুষের জন্য কাজও করবে, আবার তারা জনপ্রতিনিধি হবে এবং ক্ষমতা পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। আবার আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি যে রাজনীতিবিদরা যখন জাতীয় স্বার্থে কোনো ইন্টারেস্টে আন্দোলনে নামেন, তখন সমস্ত মানুষই কিন্তু তাদের সাথে নামতে হয়। বা যদি বিভাজিত হয় তখন দেখা যাবে যে দেশের সমস্ত মানুষই একটি বলয় বা 2টি বলয় 3টি বলয়ে বিভাজিত হয়ে যান। এটা হলো বাস্তবতা। কিন্তু সবাই যে আসলে
আপনার হচ্ছে এমপি মন্ত্রী হবে তা কিন্তু না। আমি সাধারণ মানুষ, আমার ইন্টারেস্টের কারণে আমি রাস্তায় নেমেছি, দ্রব্যমূল্যের দাম বেশি বা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমি নেমেছি। কিন্তু আমার তো মানে ইনটেনশন তো এমপি মন্ত্রী হওয়া বা ক্ষমতা চর্চা জায়গায় না যাওয়া না, আমি সাধারণ মানুষ হিসেবে নেমেছি। আমার উদ্দেশ্য হলো যে আমি যেন দুবেলা দুমুঠো খেতে পারি, আমি ফুটপাতের দোকান করে এখানে যেন চাঁদাবাজি না হয়, আমার জীবন যেন সম্পদ যেন অনিরাপদ না হয়। আর আপনি যে প্রশ্নটা করেছেন এটার আমি একটা থিওরিটিক্যাল অ্যান্সার দিলাম একদিক থেকে, একটা দৃষ্টিভঙ্গি থেকে। এটার আরেকটা উত্তর হলো এটা যে হ্যাঁ, রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিরা জনগণের জন্য যে কমিটমেন্ট করে মানুষকে উদ্বেলিত করে আন্দোলনে নিয়ে আসে, এবং এই জুলাই অভ্যুত্থানে যেভাবে আমরা দেখেছি যে সবচেয়ে স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং ছাত্রছাত্রীদের জীবন সবচেয়ে বেশি ঝরেছে বাংলাদেশের ইতিহাসে। আমার মনে হয় না বিশ্বের ইতিহাসে জুলাই অভ্যুত্থানে যেভাবে করে স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং ছাত্রদের জীবন ঝরেছে, বিশ্বের ইতিহাসে এরকম কোনো অভ্যুত্থানের জীবন বলিদানের ঘটনা নাই। এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এবং সমস্ত শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ করা। তো সেই জায়গা থেকে কালেকটিভ যে ইন্টারেস্টটা, যে রাষ্ট্র ব্যবস্থাটার একটা সংস্কার, একটা সুন্দর একটা সুশাসনের একটা জায়গা, একটা শেখ হাসিনা আওয়ামী লীগ সেরকম না, আমরা একটা শিপমেন্টের দিকে যাব। তো সেই জায়গায় যদি রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিরা না নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমি মানুষকে ডেকেছি, আন্দোলনে নামিয়েছি, তারা জীবন দিয়েছে, আমি উপদেষ্টা হয়ে গেছি, কিন্তু এই যে আহত শহীদ ভাই বোনেরা আছে তাদেরও আমি আসলে পরে আর খোঁজ নেওয়ার সময় পাই নাই। হ্যাঁ, এবং অনেকেরই হয়তো এরকম আছে যে যারা সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে তার হাত আর কখনো ভালো হবে না, তার পা আর কখনো সুস্থ হবে না। হ্যাঁ, তার যে মেমোরি ডেভেলপমেন্ট সঠিক সময়ে চিকিৎসা পেলে আরো ভালো হতো, কিন্তু না পাওয়ার কারণে সেটা আর কখনো রিকভারি করা যাবে না। এই দায়ভারগুলো তো তাদেরকে নিতে হবে। এবং রাজনৈতিক দল, বিরোধী দলে থাকি বা ক্ষমতায় থাকি, দুটাই কিন্তু রাষ্ট্রের ভিতরেই। অনেক সময় বলা হয় যে সরকার দল ক্ষমতা চালায়, রাষ্ট্র পরিচালনা করে। এটা আমার দৃষ্টিভঙ্গিতে সরকার দল তো একাই তো আর রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সংসদে সরকার দলও থাকে, বিরোধী দলও থাকে, এবং বিরোধী দলও সরকারের একটা অংশ। সেটা কিরকম অংশ? সে বিরোধী অংশ। বিরোধী দল সরকারের একটা অংশ, সে হচ্ছে বিরোধী অংশ। তো সেই জায়গা থেকে তো কেউ তো দায় এড়াতে পারে না। তো যারা সরকারে আছেন, সরকারের অ্যালায়েন্সে আছেন, বিরোধী দলে আছেন, বিরোধী দলের অ্যালায়েন্সে আছেন, তাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে মানুষের আসলে আশা আকাঙ্ক্ষার জায়গাটা কোথায়। আমরা যদি আবারও সেই ধরেন যে ফুটপাত থেকে একদম মন্ত্রণালয় পর্যন্ত জায়গায় জায়গায় চাঁদাবাজের সিন্ডিকেট তৈরি হয়, টেন্ডার থেকে শুরু করে একদম খেয়াঘাট, আপনার হচ্ছে টিসিবি থেকে শুরু করে সারের ডিলার, সব জায়গায় যদি আবার আগের মতো দলীয়করণ হয়, তাহলে তো আমাদের এই যে আমরা যেখানে প্রোগ্রাম করছি কারণ বাজার, সেখানে যদি সেই আবার আগের মতো আপনার হচ্ছে চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু হয়ে যায়, তাহলে তো আসলে এটা জনগণের সাথে প্রতারণা করা হবে। জুলাই অভ্যুত্থানে বহু শিক্ষার্থী আহত হয়েছেন, সাথে সাধারণ জনগণ যারা এখনো ক্ষোভ প্রকাশ করছে যে তাদের সঠিক চিকিৎসা বা পুনর্বাসন করা হয়নি। এই যে দায়ভারটা, অপূর্ণতার দায়ভার বলেন, ব্যর্থতার দায়ভার বলেন, এটা আপনি কাকে দিতে যাচ্ছেন? এটা অবভিয়াসলি আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আমি এটা দিবই দিব প্রথমত। এবং আমি অবশ্যই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ তাদেরকে আমি অনেক স্নেহ করি, তারা সরাসরি আমার কর্মী ছিল, আমাদের হাত ধরেই তাদের রাজনৈতিক হাতে করি। কিন্তু তার পাশাপাশি তারা সমাজ এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছে, তাদেরকে তো দায়ও নিতে হবে। আমি সম্প্রতি যে একটা ভিডিওতে দেখলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা, উনি বলতেছেন যে আসিফ আমাকে কনভিন্স করেছে হ্যাঁ দায়িত্ব নিতে, এবং নাহিদ ইসলামকে বলতেছেন যে সে তো এক দফার মহানায়ক, এক দফার ঘোষক। তো এই যে তাদেরকে এইভাবে করে অ্যাড্রেস করা, তার মানে কি ওনারা যদি এখন অ্যাভয়েড করতে চান, আসিফ নাহিদরা, যে আমরা আসলে ইন্টারিম সরকারে সেরকম কোনো কিছু প্রভাব বিস্তার করা বা পলিসি মেকিং করা এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি নাই বলে যদি অ্যাভয়েড করতে চান বিভিন্ন দায়িত্ব, এটা কিন্তু আসলে বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে যে আপনার বয়স এবং বাস্তবতা যেটাই হোক, সমাজ এবং বাংলাদেশের রাজনীতির বাস্তবতা আপনাদেরকে গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই দায়ভারগুলো তাদেরকেও নিতে হবে, যে কেন আসলে তারা ফার্স্ট প্রায়োরিটি আহত এবং শহীদ তাদের পুনর্বাসন করা, এবং দীর্ঘ 17 বছরে যারা এরকম নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, এবং ফেসিবাদের
সময়ে যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, খুন করেছে, তারা যে রন্ধ্রে রন্ধ্রে একদম মিডিয়া থেকে শুরু করে আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে তারা ঘেঁটে আছে তাদেরকে যে নির্মূল করা এবং বঞ্চিতদেরকে সুযোগ করে দেওয়া, এবং এই যে যেটা বললাম বৈষম্যহীন না, ব্যানারে কিন্তু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী একটা দেশ প্রতিষ্ঠা করা, সেই জায়গাটায় তাদের কিন্তু একটা বিশাল একটা দায় রয়ে গেছে। যদিও তাদেরকে আমরা বিভিন্ন কারণেই আসলে যে বলে না যে আপনার বাসায় যদি একটা ছোট ছেলে থাকে, সে দুষ্টুমি করলে আপনার অনেক সময় তাকে একটু ক্ষমা সুন্দর দৃশ্যে, বড় ছেলেটাকে কম দুষ্টুমি করলেও শাসন করেন বেশি। তো তাদের ক্ষেত্রে অনেকটা এরকম, কিন্তু তাদের তো আর মানে সারা জীবনে তো তারা ছোট থাকবে না, সামনে যতদিন যাবে তাদের তো ভূমিকা দায়িত্ব আরো বাড়বে, তারাও বড় হবে। সুতরাং প্রশ্নগুলো কিন্তু হারিয়ে যাবে না, প্রশ্নগুলো কিন্তু থাকবে। এবং তারপরে যদি বলি যে এই ইন্টারিম নির্বাচনের পরে যে সরকার আসলেন, আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে নিজে উনি বিভিন্ন সেমিনারে, বিভিন্ন আলোচনা সভায় শহীদ পরিবারদেরকে সাথে করে নিয়ে তিনি কথা বলছেন। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী ইশাক হোসেন, উনি তো আমাদের মতোই তরুণ, তো ওনার জায়গা থেকে উনি বেশ কিছু পদক্ষেপের কথা বলছে, যে যারা শহীদ হয়েছেন তাদের যে সহযোগিতার যে বিষয়গুলো আছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা আজকে বলতে চাই, সেটা হচ্ছে যে উনার বক্তব্যে আমি শুনেছি উনি বলছেন যে উনার যে পিঠের হাড়, সেই হাড়ের ব্যথা এখনো আছে। আমাদের প্রায়ত প্রধানমন্ত্রী, আমরা যাকে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রতীক হিসেবে মনে করি, হার না মানা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই শেখ হাসিনা দুঃশাসনের শিকার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভাই, তিনিও শিকার। তো তিনি বললেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। আমি অবশ্যই বলবো যে আমরা এই প্রজন্ম, এই জেনারেশন জেনজি, আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি প্রতিশোধ পরায়ণ হইতাম তাহলে বাংলাদেশে কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে 3 দিন সরকার ছিল না, বাংলাদেশে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না, ঘর বাড়িকে কিচ্ছু খুঁজে পাওয়া যেত না। আমরা যদি চাইতাম আমরা কিন্তু করতে পারতাম, আমরা কিন্তু করি নাই। আমার মনে আছে যে ঠিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে পিন্টু ভাই আমাকে ফোন দিল যে ইয়ামিন, তো খুব খারাপ অবস্থা, কি যে বিভিন্ন মিডিয়া হাউসে এরকম তো পরিস্থিতি খারাপ, এরকম অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের ভাঙচুরের মতো পরিস্থিতি হচ্ছে, কি করা যায়? অন রেকর্ড আমি বলছি। তো তখন আমি বললাম যে ভাই একটা বুদ্ধি আছে, কি করা যায়? আমি বললাম যে আমি আসতেছি, আর এরকম আক্তার বা নাহিদ, এরকম যারা পরিচিত ফিগার আছে, হান্নান মাসুদ, রিফাত রশিদ, একটা কাজ করেন, তাদেরকে আপনারা বিভিন্ন মিডিয়াতে পাঠায় দেন, তারা গিয়ে একটা অ্যাড্রেসিং দিবে, যে মিডিয়ার ক্ষেত্রে বলবে যে এগুলো তো জনগণের সম্পদ, এগুলোর মালিক হইতে পারে ফেসিবাদের দোসর, লুটপাটকারী, দুর্নীতিবাজ, অন্যায়কারীরা, কিন্তু এই প্রতিষ্ঠান এবং এটা তো দেশের সম্পদ, এবং এই প্রতিষ্ঠানে যারা কাজ করে, সাধারণ জনগণ, মানুষ যারা কাজ করে, তাদের রুটি রুজি, এটার ক্ষতি করলে তো আমাদের দেশের ক্ষতি এবং আমাদের মানুষের ক্ষতি করা হচ্ছে। সুতরাং এগুলো ভাঙচুর করা যাবে না। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলোতেও কিন্তু একটা স্বার্থন্বেষী গোষ্ঠী, তারা চাচ্ছিল যে ওই সময়ে কেউ দখল করে ফেলবে, কেউ হচ্ছে যে একটু ভাঙচুর করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা আদায় করবে। আবার অনেক ক্ষেত্রে অনেকেই ক্ষোভের বশবর্তী হয়ে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছিল। তো তখন আমি এইভাবে করে বলি, এবং আমি কিন্তু প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যাই, এবং এরপরে কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসে এই জিনিসটা করা হয়, এবং তখন কিন্তু মোটামুটি ভাবে এটা অনেকটা কমে আসে। তো যেই ধারাবাহিকতায় আসলে কথাটা বলছিলাম, যে এভাবে করেই কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আসলে আমার কথাটা ছিল যে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ না। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার যে অনুরোধটা থাকবে সেটা হচ্ছে যে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের সময় না, বিগত 17 বছর যেই নেতাকর্মীরা এই দুঃশাসনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন আমি যদি আমার কথা বলি, আমি 12টা মামলা ছিল আমার নামে, আমি 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম, আমি সূর্যের আলো বাতাস দেখতে পারিনি, তখন আমার পায়ে ঘা হয়ে গেছিল, আমি 10 সেকেন্ডের জন্য বের হইতে চাইছিলাম লকআপ থেকে, আমাকে বের করে নাই, আমি হয়তো মারা যেতাম, আল্লাহ আমার হায়াত রেখেছে, বেঁচে আছি। আমি কিন্তু এখনো মেন্টালি আমি কিন্তু ট্রমাটাইজড, আমার কিন্তু একটা মানসিক অসুস্থ, এই যেরকম ভুলে গেছি না সিকোয়েন্স, এইটাই আমার হচ্ছে স্মৃতিশক্তির একটা সমস্যা হয়ে গেছে, নাম মনে রাখতে পারি না, আর এই যে অনেক সময় মানে ভুলে যাই। তো এরকম কিন্তু অসংখ্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে অসংখ্য লোকজন আছে যারা এই দীর্ঘ দুঃশাসনের প্রতিবাদ করার কারণে যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার যদি পারিবারিক কথা বলি, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার একটা বোন আর আমি।
আমার বোন তখন প্রেগনেন্ট ছিল, আমি যখন জাতীয় নির্বাচনে গ্রেপ্তার হই, আমার বোনের সেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আমার জন্য টেনশন করতে করতে। আমার মা একদিন মানে হাত পুড়ে গেছে তার গরম পানি দিয়ে, মানে আমার জন্য টেনশন করতে। আমার বাবা কোর্টের বারান্দায় প্রতিদিনই তাকে কোর্টে যেত, প্রতিদিন। এই যে আইনজীবীরা বলতে যে হয়তো আগামী সপ্তাহে জামিন হয়ে যাচ্ছে, অনেক সময় যে কালকে জামিন হচ্ছে, জামিন হইতো, জেল গেটে এসে দেখি মামলা। মানে আমার এরকম মানে 4বার আমি জেল গেট ফেরত, মানে জামিন হয়ে আমি বের হয়ে আসবো, জেলখানা থেকে নতুন মামলা দিয়ে আমাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তা আমার বাবার ব্যবসা ছিল, আমাদের ট্রান্সপোর্টেশনের বিজনেস ছিল, পাথরের সাপ্লাইয়ের বিজনেস ছিল, যেগুলো সব ধ্বংস হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য ছেড়ে রেখে চলে আসছে এখানে, কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে। তখন তো বাবা মা ছাড়া অন্য কেউ আসলে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এই যে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, তো এগুলোর আসলে মানে ক্ষতিপূরণই যদি বলি, বা অন্তত একটা মানবিক অধিকার, একটা অর্থনৈতিক অধিকার নিয়ে তো ভালোভাবে বেঁচে থাকারও তো অধিকার আছে। তো এগুলো আসলে কে দিবেন? সেক্ষেত্রে আমি মনে করি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে এটা উনি অবশ্যই ওনার অ্যাড্রেস করা উচিত, যে যারা দীর্ঘ সময় এভাবে করে হামলা মামলা বা অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা। কারণ আমাদেরকে এভাবে করে ক্ষতিগ্রস্ত করে আওয়ামী লীগের ব্যবসায়ীরা, লোকজনরা, তাদের নেত্রীরা শত শত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বানিয়েছে। তাদের এখনো বিভিন্ন জায়গায় প্লট ফ্ল্যাট, ব্যবসা বাণিজ্য, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় আছে। তো সেগুলোকে আপনি নিয়ে আসেন, যদি সেখান থেকে আপনি ক্ষতিপূরণ হিসেবে এগুলো দিয়ে দেন। আমি তো মনে করি যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এবং বিগত 17 বছরে যারা আমার মতো এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীরা আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদেরকে সেখান থেকে ক্ষতিপূরণটা উচিত। আমি মনে করি না যে এটা অন্যায়, এই অধিকারটুকু আমি মনে করি যে আছে। আমি নিজেকে দিয়েই বোঝালাম আর কি। তো এইটাই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই কথাটি আসলে আজকে বলতে চাই। আর প্রতিশোধ নয়, আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা ন্যায় বিচারটা চাই। কারণ ন্যায় বিচারের দৃষ্টান্ত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা না হয়, তাহলে সামনে আরো পতিতরাও সুযোগ খুঁজবে দেশে ঢোকার। আবার সামনে আমাকেও যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আমরা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসি, তখন আমরাও কিন্তু এরকম হয়ে উঠবো। তো এটা আমরা নিজেরা অভ্যুত্থান করে নিজেরাই যেন আবার এরকম দুর্নীতিগ্রস্ত বা স্বৈরাচারী না হয়ে উঠি, আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকে। জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের বক্তব্য বা অবস্থান নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটার সাথে কি আপনি একমত? বর্তমান সরকারের সর্বশেষ যেটা দেখলাম যে একটা সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে। সেই সংবিধান সংশোধন কমিটিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সেখানে জুলাই অভ্যুত্থান বা বিগত সময়ের যে আন্দোলন সংগ্রাম বলি বা রাষ্ট্র সংস্কার কেন্দ্রিক আন্দোলনের বিশেষ করে যারা ভূমিকা রেখেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি প্রবাসী কল্যাণ মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর, ওনাকেও রাখা হয়েছে। তারপরে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ভাই, ওনাকেও রাখা হয়েছে। আন্দালিব রহমান পার্থ, ওনাকেও রাখা হয়েছে। এটা একদিক থেকে আমার কাছে ভালো লেগেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই বিগত সময়গুলোতে যেই কথাগুলো রাজপথে ইনারা মানুষের জন্য বলেছে, মানুষের পক্ষে বলেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কিন্তু সরকারের কাছে সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া আছে। এবং বিএনপির সাথে যারা অ্যালায়েন্স আছে, আমি যাদের কথা বললাম যে তারা কিন্তু বিএনপির অ্যালায়েন্স, তারা কিন্তু সরাসরি বিএনপি না। তো ইন হাউস বিএনপি সরকারকে কনভিন্স করা, বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, মতামত দেওয়ার কিন্তু এখতিয়ার এবং অধিকার ইনাদের আছে। এবং সেই জায়গা থেকেই আমি মনে করি যেন সত্যিকার অর্থে বিএনপি সরকার আসলে সংস্কারটা চায়, এইটা প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে ইনাদেরকে রাখার কারণে। এরপরে আমি যে জিনিসটা বলতে চাই যে এই লোকগুলোকে কিন্তু শুধু রাখলেই হবে না, পোস্টার বয় হিসাবে দেখাচ্ছি যে এই লোকদেরকে এখানে রাখলাম, কিন্তু আসলে আমি সংস্কার যে কাজগুলো করা উচিত সেগুলোর দিকে আমি হাঁটলাম না, তাহলে কিন্তু হবে না। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে সরাসরি এই কমিটিকে এম্পাওয়ার করবেন এবং এই কমিটির সাথে আলোচনা করবেন এবং প্রত্যেকের ওভারভিউ বক্তব্য মন্তব্য শুনবেন যে হ্যাঁ, আপনারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, আপনারা জনগণের পালস আপনাদের জায়গা থেকে, আমাদের পার্টি তো আছেই, আপনারা বিভিন্ন জায়গা থেকে করেছেন, আপনাদের কথাগুলো বলেন। নুরুল হক মুনি জিজ্ঞেস করে, আপনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসছেন, বলেন কথা, আপনার কথা বলেন। সাকিব ভাইকে উনি জিজ্ঞেস করতে পারেন যে সাকিব, আপনি দীর্ঘদিন রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন, আপনার কথাগুলো বলেন। এবং
সেটা বাস্তবায়নের দিকে জায়গা। আর যেটা দেখলাম যে আমরা জামাত ইসলাম সহ এনসিপি যে বিরোধী জোট, ওনারা সেদিন ওয়াকআউট করেছে, ওনারা সংস্কারের কথা বলছেন। আমার মনে হয় যে এই জায়গাটায় একটা জাতীয় ঐক্যমত অবশ্যই দরকার আছে। কিন্তু সেখানে বিষয়টা ছিল এরকম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংবিধান সংস্কারের জন্য যে একটা মানে সরকারও চাচ্ছে সংবিধানটাকে সংস্কার করতে এবং এর জন্য একটা কমিটি দরকার। সেই কমিটি যখনই গঠন হবে তাতে বিরোধী দলে অংশগ্রহণ করবেন, কিন্তু বিরোধী দল বলতে এই মুহূর্তে আমাদের জামায়াত আছেন, আপনি জানেন। এবং জামায়াত কি করলো যে সেই সংবিধান সংস্কারটাকে তারা বলল যে বিএনপি মেজরিটির জোরে তারা এই জুলাই সনদটাকে কাটছাঁট করতে চাচ্ছে এবং হ্যাঁ, এই জন্য তারা ওয়াকআউট করেছে। এই এখন বক্তব্য আপনি ওনারা ওনাদের রাজনৈতিক অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে, আহ্বান নাকি তাদের জামায়াতের ওয়াকআউট, কোনটার পক্ষে আপনি যুক্তি দেবেন? এইটা ওনারা ওনাদের রাজনৈতিক অবস্থান থেকে বলছেন। নির্বাচনের আগে ওনারা বলেছেন যে গণভোট আগে না দিলে ওনারা নির্বাচন করবেন না, গণভোট দিতে হবে, জুলাই সনদ সংস্কার আগে বাস্তবায়ন করতে হবে, নাহলে ওনারা যাবেন না। আবার ওই যে জুলাই সনদের যে স্বাক্ষর, ওনারা বলতেছেন স্বাক্ষর করবেন না। তো ওনাদের পাল্লায় পরে তো এনসিপি স্বাক্ষর করলো না, পরে ওনারা ঠিকই চলে গেলেন। এটা হলো ওনাদের একটা রাজনৈতিক একটা স্ট্যান্ড, যেটার মাধ্যমে ওনারা আসলে মানুষকে বোঝাতে চাচ্ছে যে আমরা বিএনপির চেয়ে অনেক বেশি আসলে জুলাইকে লালন করি, ধারণ করি, পালন করি এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাই। এটা রাজনৈতিক একটা স্ট্যান্ড, সেটা মানুষের কাছে ভোটের রাজনীতি বলি বা বিয়ার রাজনীতি বলি। আর বাস্তবতা হচ্ছে এটাই যে ওনারাও কিন্তু নির্বাচন করেছে। এবং একটা বাস্তবতা যদি বলি যে সব রাজনৈতিক দল, এত দেশপ্রেমিক রাজনৈতিক দল, তাহলে এই যে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট যে হইলো, এটা নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না কেন? এটা আমাকে বলেন। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো আহ্বান নাই, শোনা যায়নি। হ্যাঁ হ্যাঁ, নাই। কারণ এই যে নির্বাচনের 3 দিন আগে এই চুক্তিটা হলো, তো ওনারা কি কেউ জানেন না? সংসদে এটা নিয়ে প্রশ্ন করা হয় না। সম্ভবত রুমিন ফারহানা মনে একদিন প্রশ্ন করেছেন, এরপরে উনিও আর প্রশ্ন করেন না। এটা নিয়ে কেন সংসদে প্রশ্ন উত্থাপিত হচ্ছে না? নাকি সংসদে যারা আছেন 350 জন সবাই মানে এটার সাথে মানে আঘাত করে ফেলেছে? এটা তো হইতে পারে না। তো সেটাই বলতেছি যে রাজনৈতিক দলগুলোর তাদের জায়গা থেকে শুধুমাত্র স্ট্যান্ডবাজি করে মানুষের কাছে জনপ্রিয়তা হাসিল করার জন্য বিরোধিতা না করে দেশের স্বার্থে তাদের কথা বলা উচিত এবং দেশের বৃহৎ স্বার্থে তাদের বিভিন্ন জায়গায় ঐক্যমতে সহজেই পৌঁছানো উচিত, বেশি বিতর্ক করা উচিত না। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি যেহেতু সরকারে আছে, তো এবং তারা মেজরিটি হিসেবে সরকারে আছে, তাদের যে অ্যাপ্রোচ এটা যদি আরো আন্তরিক হয়, ঠিক যেভাবে আমরা দেখেছি যে জামাতের আমির ওনার এক সংসদীয় আসনে পানির সমস্যা নিয়ে আমার হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম ভাই সহ যাচ্ছিলেন, ওনার পায়ের সামনে পলিথিন পড়েছিল, সেটা সরিয়ে দিচ্ছেন। ঠিক বিএনপি যেভাবে করে জামাতের আমিরকে এইভাবে অ্যাড্রেসিং করলেন, ট্রিটমেন্ট করলেন, এরকম একটা আন্তরিক অ্যাটিটিউড আমরা জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংস্কার এই ক্রিটিক্যাল জায়গাগুলোতে আমরা দেখতে চাই। তারপরে যদি জামাত বা এনসিপি জোট এটাকে প্রত্যাখ্যান করে, তখন এটা বোঝা যাবে যে এটা আসলে তারা নিরেট রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে আসলে এই কাজটা করতেছে, জনগণের স্বার্থে না। জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবেই আগানো উচিত। জুলাই অভ্যুত্থানে একটা বড় দাবি ছিল আপনাদের যে ছাত্রদের ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা বন্ধ করতে হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে আদর্শ ছাত্র রাজনীতি ফিরিয়ে আনা সম্ভব? অসম্ভব বলতে আসলে কোনো কিছুই নাই। যেটা একসময় বলা হতো যে শেখ হাসিনা 2044 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমার ছাত্রলীগের বন্ধুরা বলতো, তাই আমি বলতাম যে 2044 সাল পর্যন্ত কি শেখ হাসিনা বাঁচবে? আচ্ছা, তো এটা একটা বাস্তবতা। এবং জাতীয় নির্বাচনের সময়ও যখন শেখ হাসিনার পতন হইল না, তখন অনেকে বলতেছে ভাই শেখ হাসিনা মনে আর পতন হবে না, বাট হয়েছে। তো ঠিক বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার আপনি যেটা বললেন যে আদর্শিক ফিরিয়ে আনা সম্ভব, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থায় যে আদর্শিক ছাত্র রাজনীতি, এই আদর্শিক ছাত্র রাজনীতি বাংলাদেশে আসবে কিনা, ফেরানো সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কিন্তু আমাদের আরো কিছুটা পথ মনে হয় এখন পাড়ি দিতে হবে। দেখেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটার যে কুপ্রভাব, কুফল, এটা কিন্তু আমরা দীর্ঘ এই 57 বছর ধরে দেখে আসছি। বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে যে দল যখন ক্ষমতায় থাকে তাদের যে একটা আধিপত্য, হল দখল, ক্যাম্পাস দখল, মারামারি, চাঁদাবাজি, নিয়োগ,
এবং শিক্ষকদেরকে দলীয়করণ করা, শিক্ষকদের প্রমোশন, একদম সব ক্ষেত্রে একরকমের মানে আপনার বলবো যে নগ্ন আপনার হচ্ছে দলীয়করণ এবং হচ্ছে অনিয়ম। তো সেই জায়গাগুলো থেকে তো উত্তরণের জন্যই আমরা ছাত্র আন্দোলন করেছি। কিন্তু এর ভিতর দিয়ে আমি যদি আমার কথা বলি যে আমাদের ভিতরে তো একটা সংস্কারের একটা বাসনা, লালনা, স্বপ্ন ছিল, যে কারণে আমরা রাজনৈতিক দল করেছি 18 কোটি সংস্কার আন্দোলনের পরে, এবং সেটার সূত্রপাত করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো থেকে। সেটা আমার একটা মানে চিন্তার জায়গা ছিল। আমি যেহেতু ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম ছাত্র অধিকার পরিষদের, আর সেই সময় ছাত্র অধিকার পরিষদই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি ফাংশন করেছে। ছাত্র শিবির তো তখন ক্যাম্পাসে ছিলই না বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রকাশ্যে তারা কোনো কাজই করতে পারেনি। ছাত্রদল এসে তারা একদিন হামলার শিকার হলে এরপরে 6 মাস তাদেরকে চিন্তা করতে হতো যে আমরা ক্যাম্পাসে ঢুকবো কিনা। বাস্তবতাটা ছিল এরকম। আর ছাত্রলীগ তারা তো দমন পীড়ন করতো সকাল বিকাল আমাদের উপরে। তো সেই বাস্তবতা থেকে আমার কাছে মনে হচ্ছিল যদি নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে যদি ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জায়গা থেকে মানে সরকার এবং বিরোধী দল সবাই একমত হয়ে তারা যদি একটা আপনার হচ্ছে কনসেনসাস যদি আসে যে আমরা ছাত্র সংগঠনগুলোকে এইভাবে আমরা পরিচালনা করতে চাই, যেটা অনেকটা আমি দেখেছিলাম যে সংসদে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উনি বলেছিলেন যে আমরা বিরোধী দল সরকার দল ঐক্যবদ্ধ হয়ে ছাত্র রাজনীতির একটা রূপরেখা আমাদের বাস্তবায়ন করা দরকার। বিশেষ করে চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবিরের যে ঘটনাটা সেটার পরে আমি মনে করি সেটা হওয়া উচিত। এবং আমি নিজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমি 82 ঘন্টা অনশন করেছি, অমানসিক আমি কষ্ট করেছি, এবং তারপরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। এটা না হলে ছাত্র সংসদ নির্বাচন হইতো না, যেটা বর্তমান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে একদম প্যানেল ধরে বিজয়ী হয়েছেন তারাও স্বীকার করতে বাধ্য হবেন, এবং বাকি সবাই যারা তো স্বীকার করেন। তো সেই জায়গাটাতে আমাদের আসলে যে চিন্তার জায়গাটা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না, এবং ক্যাম্পাসে যে নিয়মতান্ত্রিক একটা রাজনৈতিক চর্চা সেটা সুন্দরভাবে থাকবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা হবে, জাতীয় স্বার্থ নিয়ে ক্যাম্পাসে কথা হবে, দলীয় এবং ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক বিষয়গুলো কম প্রাধান্য পাবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সেই শিবির নির্বাচনের সময় তারা সেই গাল ভরা গল্প দিল যে শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করে না, তারা ক্যাম্পাসে যদি বিজয়ী হতে পারে তারা ছাত্রদের অধিকারগুলো নিয়ে কথা বলবে, ওয়েলফেয়ার নিয়ে কাজ করবে। হ্যাঁ, কিন্তু বাস্তবে এখন দেখছি যে যেদিন শুনলাম যে সাদিক কায়েম নাকি জামাতে যোগ দিয়েছে, স্টিল উনি ডাকসুর ভিপি, আবার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন। এখন উনার তো আগে এটা পর্যালোচনা করা উচিত যে আমি আসলে যে ডাকসুর যে পিরিয়ডটা গেল এই পিরিয়ডে আমি আসলে কি করলাম। এখন সাদিক কায়েম বা ডাকসুতে যারা বিজয়ী হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই প্রশ্ন, তারা যদি মনে করেন যে উনারা কেবলমাত্র, আবারও বলছি যে ছাত্র শিবির কেবলমাত্র তাদের ইফোর্ট বা প্রচেষ্টায় নির্বাচিত হয়েছে, এটা যদি ছাত্র শিবির মনে করে তাহলে পুরো ভুল করবে। আজকে ছাত্র শিবির যে ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে, বিগত 7 বছর এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা ক্যাম্পাসগুলোতে কথা বলেছি, মার খেয়েছি, হামলার শিকার হয়েছি, তারা কিন্তু বলে নাই, বলতে পারেও নাই, তারা প্রকাশ্যে কাজই তো করতে পারে নাই, কোথা থেকে বলবে। তাহলে এই ছাত্র সংসদ নির্বাচন জন্য আমরা অনশন করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। সুতরাং তারা যে যদি মনে করে যে তারা বিজয়ী হয়েছে মানে তারা তাদেরই সব অবদান, এটা কিন্তু না। সুতরাং তাদের দায়বদ্ধতা অনেক বেশি। এখন যদি তারা সেই দায়বদ্ধতা ভুলে যায়, এবং আমি দেখলাম যে সাদিক কায়েম উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়টাকে উনি ওয়েলফেয়ার ইউনিভার্সিটি করতে চান কার্যক্রমের দিক থেকে। এখন দেখেন ছাত্র সংগঠনের কিন্তু 2 ধরনের কার্যক্রম আছে, পয়েন্ট টু বি নোটেড। একটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, মানে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, আর হচ্ছে অধিকার, রাইট বেসড অ্যাক্টিভ, অধিকার ভিত্তিক আন্দোলন। তো ছাত্র শিবির কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত 7 বছর বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অধিকার ভিত্তিক আন্দোলন পাবলিকলি করে নাই। তারা ছিল মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাসিস্ট্যান্স করেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে, যেটা মনে করেন যে অনেকটা আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের সাথে হেল্পার থাকে, কন্ডাক্টর থাকে, ম্যানেজার থাকে, এই ধরনের রোল ছিল। কিন্তু তারা নিজেরা কোনো বড় ধরনের আন্দোলন কিন্তু তারা করতে পারে নাই বা করে নাই। তো সেই জায়গা থেকে এখন ওনারা পাবলিকলি ফাংশন করতে পারতেছে, শিক্ষার্থীদের অনেক ধরনের অধিকার কিন্তু এখনো আদায় হওয়া বাকি আছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক সিদ্ধান্ত, অধিকার, শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা বাস্তবায়ন হওয়া বাকি আছে। ওনাদেরকে আমরা বলতে শুনছি যে ওনারা নাকি খেলার মাঠের জন্য টাকা বরাদ্দ নিয়ে আসছে, কিন্তু খেলার মাঠের মাটি কাটা বা উন্নয়ন হচ্ছে না। ওনারা মসজিদের জন্য এসি নিয়ে আসছে, সেই এসির
এটা করাইতে পারতেছে না, বিভিন্ন হলের জন্য এটা করতেছে, এটা করতে পারতেছে না। এর পাশাপাশি যেই বেকার ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে আজকে সরকার পরিবর্তন, ইন্টারিম গভর্নমেন্টের অনেকে উপদেষ্টা, মানে বন্ধুরা এখনো কিন্তু আপনার হচ্ছে চাকরির প্রস্তুতি নিতেছে, ওনারা কিন্তু উপদেষ্টা হয়ে এখন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। বন্ধুরা কিন্তু এখনো চাকরির জন্য দাঁড়ায় দাঁড়ায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, পরিবারের বোঝা তাদের কাঁধে। ওনারা কিন্তু ডাকসুর ভিপি, জিএস, এজিএস হয়ে এখন আবার সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে। তাহলে সেই বন্ধুদের যে চাকরির ব্যবস্থাপনা নিয়ে যে মানে সমস্যাগুলো, বিশেষ করে সরকারি চাকরির যে সংস্কারের যে আন্দোলনগুলো আমরা করে আসছিলাম, এবং বেকারদের কর্মসংস্থান নিয়ে যে মৌলিক যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে তো ওনাদের কোনোদিন আমি কথা বলতে দেখি নাই। তো এই যে জায়গাটা, তো ওয়েলফেয়ার ইউনিভার্সিটির কথা আপনি যখন বলছেন, কিন্তু অধিকার ভিত্তিক কোনো আন্দোলনই আপনি করছেন না, তখন তার মানে কি যে ইন্টেনশনালি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা মানে পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ রাখতে চাচ্ছেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। কারণ ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বাই ডিফল্ট পলিটিক্যাল মানে ইনস্টিটিউশন। এটাকে আপনি রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারবেন না। এটাকে রাজনীতি থেকে যদি আপনি বিচ্ছিন্ন করে রাখেন, তাহলে এটা দেশের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য ক্ষতি হবে। এটাকে আবার কেউ নেগেটিভ মিনিং করতে পারে যে ভাই আপনারা খালি রাজনীতি করেন, তাহলে আর কিছু করা লাগবে না। ভাই, রাজনীতি রেখেই রাজনীতিটাকে সংস্কার করে একটা মার্জিত পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি যদি মাথা ব্যথা হলে মাথাটাকেই কেটে ফেলতে চান, এটার উদ্দেশ্য অসৎ। বিশ্ববিদ্যালয়গুলোকে আমি তো বলতেছি অন রেকর্ড যে জুলাই অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ রাখার জন্য তখন বলা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, বন্ধ থাকবে। যেটা আব্দুল কাদের গতকাল বলেছে যে এস এম ফরহাদ প্রস্তাব দিয়েছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তো এস এম ফরহাদের কাছে প্রশ্ন, আপনি যে ডাকসুর জিএস হয়েছেন, আপনি কিভাবে ডাকসুর জিএস হয়েছেন? আপনারা কিভাবে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে আপনাদের ক্যান্ডিডেটদের পক্ষে বক্তব্য দিয়ে আসলেন? তখন এই কথা মনে পড়ে নাই? সাদিক কায়েম বক্তব্য দিয়ে আসলেন, তখন আপনাদের এই কথা মনে পড়ে নাই? আর আপনারা 9 দফা দেওয়ার সময় বলছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। আব্দুল কাদের বাধ্য হয়ে দিছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তা আপনারা জুলাই অভ্যুত্থানের পর যে ক্যাম্পাসে হঠাৎ আমরা দেখতাম যে বিভিন্ন মবের উদ্ভব হইতো, যে কি অমুক রাজনৈতিক দলের নেতা ক্যাম্পাসে এসে এই বক্তব্য দিছে, অমুক রাজনৈতিক ছাত্র সংগঠন কেন ক্যাম্পাসে মিছিল করবে, মিটিং করবে, পোস্টারিং করবে? কেন ভাই? এখন আপনারা ছাত্র শিবিরের ব্যানারে প্রোগ্রাম করতেছেন না? ঠিক বিভিন্ন হলে ছাত্র শিবিরের প্যানেল থেকে এবং কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসছেন, এবং এখন প্রকাশ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র শিবিরের কমিটি, অথচ তারা নিজেরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছে। তাহলে এই যে আমরা ধরেন, হ্যাঁ আমি আপনার সাথে একবার প্রতারণা করে আপনাকে আমি কাছে পেতে পারি, কিন্তু আপনি যখন বুঝে ফেলবেন যে আমি আসলে প্রতারণায় আশ্রয় নিয়ে আমি আপনাকে কাছে নিয়ে এসেছি, হ্যাঁ আমার স্বার্থে আমি আপনাকে ব্যবহার করছি, বারবার তো সেই সুযোগ ছাত্ররা বা মানুষ আপনাকে দিবে না। এবং আমি আরেকটা কথা বলি, আপনি যেহেতু ছাত্র রাজনীতি কোশ্চেন করলেন, আপনি কি আমাকে দেখাতে পারবেন যে জাতীয় নির্বাচনের পরে ছাত্র শিবির বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছে? তোলেনি। অথচ জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ওনারা বিশেষ মানে দাবি আন্দোলন, একদম খুব মারামারি ফাটাফাটি অবস্থা। তো নির্বাচনের পরে কই গেল? এখন ওনারা চিন্তা করতেছেন যে নির্বাচনের আগে আসলে যে ফ্যাসিলিটিটা ওনারা আপনার হচ্ছে সরকার ব্যবস্থাপনা বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোকজন থাকার কারণে প্রভাব বিস্তার করে ওনারা করতে পেরেছেন, এখন সেটা তারা করতে পারবে না। স্বাভাবিকভাবেই এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, রেজাল্ট কি হবে? স্বাভাবিক, ছাত্র সংসদ নির্বাচন হলে রেজাল্টে যেটা দেখা যায় যে ছাত্র দল বা তাদের সাথে অ্যালায়েন্সে যারা আছে বা ছাত্র এখানে যদি ভালো কাজ করতে পারে, এই ছাত্র শিবিরের চেয়ে ছাত্র শিবিরের প্যানেল মানে বিরোধী প্যানেল যারা ছিল তারা কিন্তু এখন ভালো করবে। আমি বলে দিলাম, তারা কিন্তু এখন ভালো করবে। ছাত্র শিবির কিন্তু এখন সেই তুলনায় আর ভালো করতে পারবে না। তো ঠিক এই জন্য তারা এখন আর ছাত্র সংসদ নির্বাচনের জন্য নামে না। বাট আমরা যে আন্দোলনগুলো করেছি বিগত সময়ে, আমরা তো জানতাম যে আমরা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হতেও পারি, নাও হতে পারি। আমরা যে অনশন করলাম 82 ঘন্টা, আমরা তো নিশ্চিত হয়ে অনশন করি নাই যে আমরা ডাকসুর বিবিজিএস এজিএস হবই হবো, আমরা তো করেছি। এই যে শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা যদি বলি, আজকে অন রেকর্ড বলতে চাই, আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে যদি বিএনপি তাদের ক্যান্ডিডেট দিত ঢাকা 8 আসনে, যে মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য উনি আছেন, তারপরে জামাত যদি তার ক্যান্ডিডেট দিত বা দিয়েছে, পাশাপাশি শহীদ ওসমান হাদি তিনি যদি জীবিত থাকতেন এবং ঢাকা 8 আসনের ক্যান্ডিডেট হইতো, শহীদ ওসমান হাদি কি জিততে পারতেন?
এটা আমি বাংলাদেশের সব মানুষের উদ্দেশ্যে এই প্রশ্নটা করতে চাই, তাদের রাজনৈতিক সচেতনতার চোখটা খুলে দেওয়ার জন্য। না, আমি বলতেছি শহীদ ওসমান হাদী ভাই জিততে পারতেন না যদি জামাত এবং বিএনপির ক্যান্ডিডেট থাকতো, ইভেন এনসিপিও যদি ক্যান্ডিডেট, উনি জিততে পারতেন না। তাহলে উনি কেন নির্বাচন করেছেন? উনি জেতার জন্য নির্বাচন করে নাই, উনি নির্বাচন করেছেন উনার কথাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং উনি নির্বাচন করেছেন, এই যে আমি আজকে যে প্রশ্নটা করছি যে বিএনপি জামাত তারা ক্যান্ডিডেট দিলে ওসমান হাদী আজকে আমাদের সবার মাথার মুকুট, উনি জিততে পারতেন না, এই বাস্তবতাটাকে ভাঙার জন্যই উনি দাঁড়িয়েছিলেন, এই বাস্তবতাটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আমিও ছাত্র সংসদ নির্বাচন করেছি, আমি জিততে পারি নাই, কিন্তু একটা দরজাকে উন্মুক্ত করেছি। তা আমাদের বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় এই সংস্কারগুলোর প্রত্যাশায় আসলে আমরা রাজনীতিতে এসেছি, তাহলে তো আমার রাজনীতি করার দরকার ছিল না, ওটা সংস্কার হয়ে গেছিল, চাকরির জন্য চলে যেতাম। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যারা সরকারে আছেন, বিরোধী দলে আছেন, বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল, তারা তো একটা মৎস্যন্যায় নীতি চালু, যে ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলা, নতুন নেতা নেতৃত্বে উঠতে না দেওয়া, এই ধরনের পরিস্থিতি না গিয়ে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশনের এই চিন্তার জায়গাটা, এই যে জুলাই অভ্যুত্থান, এই আন্দোলন, এই যে যারা এই পোস্টার বয় হয়েছেন, অনেকেই পরিচিতি লাভ করেছেন, সেটা হতে পারে গণ অধিকার পরিষদের বা ছাত্র শিবিরের, ছাত্র দলের, অথবা কোনো রাজনৈতিক দলই করে না, এরকম অনেকেই অ্যাক্টিভিজম করে পরিচিত হয়েছেন, যাদের চিন্তা আছে, দর্শন আছে, তারা রাষ্ট্রের জন্য কাজ করতে চায়, তাদেরকে দলমত নির্বিশেষে আমি মনে করি ফ্যাসিলিটেট করা উচিত। কেউ যদি জামাতের সাথে কাজ করতে চায় তাকে সেখানে ফ্যাসিলিটেট করা উচিত, কেউ যদি এনসিপির সাথে করতে চায় তাকে সেখানে ফ্যাসিলিটেট করা উচিত, কেউ যদি সরকারের সাথে বিএনপির সাথে কাজ করতে চায় ফ্যাসিলিটেট করা, গণতন্ত্রের সাথে কাজ করতে তাকে ফ্যাসিলিটেট করা উচিত, তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা উচিত। এতে হবে কি, এতে একদিক থেকে যেরকম আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটা সমুন্নত থাকবে, আরেক দিক থেকে যেটা লাভ হবে যে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এবং বাংলাদেশের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করা এবং সহজেই সমাধান করা সম্ভব হবে। এই যে রিসেন্টলি একটা পরীক্ষা নিয়ে একটা আমাদের শিক্ষামন্ত্রী একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না, আমি মনে করি যে এখানে যদি ওনার যে একটা জেনারেশন গ্যাপ আছে কিন্তু ওনার সাথে, উনি না থেকে যদি কম বয়সী একজন যদি থাকতেন, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা হইতো না, এই প্রবলেমগুলো, এই ভুল বোঝাবুঝিগুলো হইতো না। অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকাটা, এটা আপনি কিভাবে দেখবেন, বা আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকাটা ছিল আপনি কিভাবে মূল্যায়ন করছেন? পাশাপাশি আমি জানতে চাচ্ছি যে সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা কি ছিল? আমি তো মনে করি যে মার্ক জাগারবার্গ একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের পক্ষ থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই যে এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, বিশেষ করে এই দুইটা গ্রুপই 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন সেটাকেও সংঘবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এবং সেই সময়ের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো বা তার অনেক গ্রুপ এই বর্তমানের 24-এর যে আন্দোলন হয়ে গেল সেটাকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ না থাকলে এই সিস্টেমে এই আন্দোলনটা আমার মনে হয় এত দ্রুত এটা হইতো না। তবে শেখ হাসিনা সরকার, আমি যদি তাদের জায়গা থেকে চিন্তা করি, তারা এই আন্দোলনটাকে আরো প্রতিবন্ধকতা তৈরি করতে পারতো যদি এই ফেসবুকের যে গ্রুপ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটাকে শুরুতেই বন্ধ করে দিতে পারতো বা মাঝপথে বন্ধ করে দিতে পারতো, এবং এই সমন্বয়ক যারা ছিল তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি, পেজ, লিঙ্ক এগুলোকে সব যদি বন্ধ করে দিতে পারতো আগে, তাহলে এই আন্দোলনটা তোলা আমাদের জন্য কঠিন হইতো। তারাও বিভিন্নভাবে চিন্তা করতে করতে বা বুঝতে শুনতে অনেকটা লেট করে ফেলছে। এই সময়ের ভিতরে তো এই গ্রুপগুলো এবং অনেকের পেজ, আইডি একদম মোটামুটি ফলোয়ার হয়ে কিন্তু একদম দাঁড়িয়ে গিয়েছে। তো এই গ্রুপ বন্ধ হয়ে গেলেও দেখা যায় যে অনেকে পেজ থেকে, আইডি থেকে তারা এগুলো করেছে, এবং বিশেষ করে অনেক ছাত্র সংগঠনের তাদের কিন্তু সাইবার ইউনিট অনেক স্ট্রং, এই ফেসবুক কেন্দ্রিক বা হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক। এটা জুলাই অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা বলতেই হবে আর কি। এবং আপনি বললেন যে সীমাবদ্ধতাটা কি ছিল, সীমাবদ্ধতা বলতে এটাই আবার যেটা আমাদের স্ট্রং পয়েন্ট, এটাই আমাদের সীমাবদ্ধ ছিল। হঠাৎ করে যখন আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তখন আমরা তো হঠাৎ করে বিশাল একটা বিপদে পড়ে গেলাম যে এখন আসলে আমরা কিভাবে কমিউনিকেশনটা ডেভেলপ করব। তখন ওই যে আপনার হচ্ছে সিম ফোন এইভাবে করে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করা, আবার হচ্ছে আপনার ওই ভিপিএন দিয়ে বা বিভিন্ন ভাবে ফেসবুক পেজের মাধ্যমে বার্তা দেওয়া, বা অনেকে তাকিয়ে থাকতেন যে টেলিভিশনে আসলে সমন্বয় একটা কি বলে। তার চেয়ে বড় ব্যাপার ছিল যে সব ছাত্র সংগঠনগুলোর আমাদের যাদের
ইন্টারনাল একটা কমান্ডিং সিস্টেম যেটা আমাদের ডেভেলপ করা আছে, সেই কমান্ডিং সিস্টেমগুলোর ভিতরে আমরা বিভিন্নভাবে আসলে কমান্ড করতাম। আমি নিজে মেসেজ করে করে মেসেজ পাঠিয়ে দিতাম, তখন তো নেট নাই, মেসেজ সরাসরি মেসেজ পাঠিয়ে দিতাম, যেটা খুব রিস্কি ছিল, পাঠিয়ে দিতাম। এটা মানে আমাদের একটা সীমাবদ্ধতা ছিল সেই সময়ে। তবে এটা বলতে গেলে এটাই বলতে হবে যে মানুষের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত জাগরণ তৈরি হয়ে গেছিল। অনেক সময় দেখে না, গাড়ি যখন ব্রেক ফেল করে তখন গাড়ি অটো চলতে থাকে, ব্রেক করলেও তখন গাড়ি ব্রেক ধরে না। তো এই আন্দোলনটা এক সময় অটোমেটিক হয়ে গেল। এখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে সবাই সমন্বয় হয়ে গেল, সবাই নেতা হয়ে গেল, কারণ সবাই বুঝে ফেললো যে তার আসলে লক্ষ্যটা কি, যে এই সরকারের পতন ছাড়া তার শান্তি হবে না, কারণ সে মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারতেছে। ওই ডিবির গারদ থেকে সমন্বয় একটা আন্দোলন প্রত্যাহার করলো না, সার্জিস, হাসনাত, হাসিবরা গণভবনে গিয়ে সেখান থেকে শেখ হাসিনার পতন চাইলো না, বললো যে এগুলো যারা করতেছে এরা দেশের শত্রু, এগুলো আমরা করতে চাই না, আমাদের উদ্দেশ্য না, এগুলা তাদের আর কোনো কানে বাজলো না। আন্দোলন অটোমেটিক, ব্রেক করলেও কাজে লাগে না, একদম চলতে থাকলো। গণ অভ্যুত্থান। আচ্ছা, অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জনটা কি দেখলেন, আর সবচেয়ে বড় অপূর্ণতাটা আপনার কাছে কি? অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার কথা বললে, আমি একটা অভ্যুত্থান দেখলাম। বাংলাদেশের নাগরিক আমি, এই দেশে আমার জন্ম, এই দেশকে আমি ভালোবাসি, এই দেশকে নিয়ে আমার চিন্তা আছে, এবং এখানে আমার রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক যে জায়গা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, তার জন্য হুমকি ছিল ভারতের আধিপত্যবাদ, যেটা আমি ফিল করেছি। যে বললাম যে আমরা তো 18 সাল থেকে আন্দোলন করি, আমরা এনআরসিসি এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে সেই রয়ের প্যাট্রোনাইজ একটা ফ্রন্ট ছিল, তারা আমাদের উপর হামলা করেছে। তো ওই যে দিল্লি না ঢাকা স্লোগানটা, এই স্লোগানটা বোঝানোর জন্য আমি এই প্রেক্ষাপটটা বললাম আর কি। এবং অভ্যুত্থানের সময় তো আপনারা দেখেছেন যে হিন্দি দিয়ে কথা বলছে, গুলি করছে, আপনার হচ্ছে 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন বিশেষ পোশাকের লোক চলে যাচ্ছে। তো এই যে আমি মনে করবো যে এই অভ্যুত্থানের অন্যতম বড় একটা অর্জন হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হতে পেরেছি, এবং এটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এটা যদি আমরা কন্টিনিউ করতে না পারি, তাহলে আমরা যারা বিশেষ করে এই আধিপত্যবাদ বিরোধী লড়াইটা করে আসছি, ইট ডাজন্ট মিন যে আমরা ভারতের শত্রু, আমরা তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে চাই, আমাদের সাথে ফ্রেন্ডলি, রেশনাল, লজিক্যাল রিলেশনটা চাই, সেই জায়গা থেকে বলতেছি। তো আমাদের কিন্তু আসলে পরবর্তীতে ইলিয়াস আলীর মতো অবস্থা এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। তো সেটা একটা বড় অর্জন আমি মনে করি, এবং যেটা অবশ্যই বিএনপি সরকার বর্তমান কন্টিনিউ করছে, যেটা আমরা ভিজিবিলি দেখছি যে পুশিনের চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকার ইন্ডিয়াতে না গিয়ে আগে গেলেন মালয়েশিয়া, চায়না, এগুলো মানুষ তো এখন বুঝছে। আর দ্বিতীয় অর্জন যেটি বলি, যে আমরা নতুন একটা জেনারেশন, যাদেরকে বলা হতো পোল্ট্রি জেনারেশন, ব্রয়লার জেনারেশন, সেই জেনারেশনটা এখন নেতৃত্ব দিতে শিখেছে, এবং শুধু নেতৃত্ব দিতেই শিখে নাই, সেই জেনারেশনের ভিতরে এখন বিরোধী দলীয় চিফ হুইপ আছে, সেই জেনারেশনের ভিতরে মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, এবং ইনশাল্লাহ আগামী 5-10 বছরে সেই জেনারেশন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, তারা দেশ পরিচালনা। স্বাভাবিকভাবেই তো যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো বয়সের ভারে তারা ক্লান্ত, তারা তো রিটায়ার্ড করবেন অ্যাজ ইউজুয়ালি, তো জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা আরেকটা বড় একটা অর্জন। আরেকটা অর্জন যদি বলি, যে এই বাংলাদেশের মানুষের যে একটা সংস্কার বা একটা পরিবর্তনের যে একটা বাসনা ছিল দীর্ঘ 56 বছরের, এবং তারা একটা দানব বা একটা হেজিমনি সিন্ডিকেটের ভিতরে যে একটা আবদ্ধ অবস্থায় ছিল, সেটা থেকে তারা মুক্ত হয়েছে, এবং এই মুক্ত অবস্থা থেকে তারা নতুন করে যদি বিনির্মাণ করা যে সুযোগটা আছে, এটা পাচ্ছে। এটা যদি করতে পারে, তাহলে তার আশার প্রদীপ তারা তো সেটা পাবে সামনে আগামীর দিনে, এটা আমি মনে করি। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এই জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা অনেকেই হামলা মামলার বোঝা মাথায় নিয়ে বেড়াচ্ছিলাম, একটা আতঙ্কের ভিতর দিয়ে আমরা বেড়াচ্ছিলাম। অন্তত আমার 12টা মামলা নাই, আমার আপনার এখানে টকশোতে এসে এটা চিন্তা করতে হচ্ছে না যে টকশো থেকে বের হওয়ার সময় আমাকে কেউ তুলে নিয়ে যাবে। ইভেন যারা এখন ভিন্ন মতের চর্চা করছে, সরকারের দলের বাইরে বিরোধী দলের আছেন, তাদেরকেও এই দুশ্চিন্তা করতে হয় না যে টকশো থেকে বের হয়ে গেলে তুলে নিয়ে যায় কিনা, সভা সমাবেশ করলে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় কিনা। বাংলাদেশের আলেম উলামা যারা আছেন, তাদেরকে সেই চিন্তায় থাকতে হয় না যে ওয়াজের মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় কিনা, তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া হয় কিনা। আমাকে তো জঙ্গি ট্যাগ দিয়েছিল ডিবি হারুন, অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমার অপরাধ ছিল
যে হাফেজ কাউছার জাতীয় মাদ্রাসার শিক্ষার্থী, তাকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গুলিস্তানে হত্যা করা হয়েছিল, আমি কেন সেটার প্রতিবাদ করলাম, প্রোগ্রাম করলাম? আমি কেন বুয়েটের 24 জন শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে ছাড়ানোর জন্য আমি কেন প্রতিবাদ করেছি? তারা তো শিবির ছিল, মাদ্রাসা, কমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, শিবির বা ছাত্র, তাদের আমি কেন তাদের বিষয়ে কথা বলি? তো সেরকম সিচুয়েশন আর আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশে আর আসবে না, এবং আমরা আশা করি যে একটা সুশাসনের বাংলাদেশ, একটা গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশ, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, এবং একটা শালীনতার বাংলাদেশ, এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং নিজেদের অর্থনৈতিক সোর্সের উপরে ডিপেন্ডেন্ট বলিয়ান একটা জাতি বা একটা রাষ্ট্র হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেই জায়গাটা উন্মুক্ত হয়েছে অভ্যুত্থানের বিরুদ্ধে। আপনি কি মনে করেন, জুলাই চেতনাটাকে ধরে রাখা গেছে নাকি ধীরে ধীরে এর গতিটা ক্ষীণ হয়ে যাচ্ছে? এই প্রশ্নে আমি বলবো যে জুলাই চেতনাকে কেন ধরে রাখা যাবে না? আমরা এত স্যাক্রিফাইস করেছি, সেই স্যাক্রিফাইস এত সহজে বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে সেটা না। হ্যাঁ, তবে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা বাস্তবতা আছে, সবসময় একটা জিনিস ঊর্ধ্বমুখী থাকে না, উপরে উঠতে 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 সেটা একটা স্থিতিশীল জায়গায় যায়, এবং সেখানে সেটা যদি ধরে রাখা না যায় তাহলে সেটা আবার আস্তে নিম্নগামী হয়। কিন্তু আমি মনে করবো না যে এটা এতটা নিম্নগামী হয়েছে, যেটা অনেকটা গতকালকে আব্দুল কাদেরের সেই বক্তব্য যদি আমি বলি, যে ওনার অনেক রাগ, ক্ষোভ, অভিমান এবং অনেক বক্তব্য এমন ভাবে এসছে যে এখন আমরা আওয়ামী লীগের মতো একটা অবস্থার ভিতরে আছি। হয়তো বয়স কম, আমাদেরও বয়স কম, বা আমাদের চিন্তা বা কথা বলার বিষয়ে অনেক থাকতে পারে, হতে পারে, কিন্তু তার মানে এই না যে আমরা ঠিক যেটা যে আগেই তো ভালো ছিলাম। এখন যেরকম মিডিয়াতে কিছু সাংবাদিকদের আবির্ভাব হয়েছে, যারা বিগত 17 বছর তাদের মুখ ফুটে নাই, এখন তাদের মুখ ফুটেছে যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নাই কেন, আওয়ামী লীগ কেন নির্বাচনে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল কেন নিষিদ্ধ থাকবে, তারা এই ধরনের কথা বলতেছে। শেখ হাসিনা কেন বাংলাদেশে আসতেছে না, আসতে পারবে না, তাদের বক্তব্য এরকম। তো এবং মানে ভেরি আনফর্চুনেটলি আপনার হচ্ছে প্রেস ক্লাবে এরকম গ্রুপ আছে, গেলে তারা আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করতেছে। আপনি কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, আইনজীবীদের কিছু গ্রুপ তারা এই ধরনের বয়ান উৎপাদন করতেছে। আপনি শাহবাগে যাবেন, সেখানে কিছু দেখবেন যে লোকজন আছে, তারা বিভিন্নভাবে এই ধরনের মানে বয়ান উৎপাদন করার চেষ্টা করতেছে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনা আসলে ম্রিয়মান হয়ে যাচ্ছে কিনা, তো হ্যাঁ, অবশ্যই যেটা বলবো যে আমরা যদি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে না পারি, আমরা যদি বিগত সময়ের চেয়ে বেটার কিছু মানুষকে না দিতে পারি, সুশাসন, কর্মক্ষেত্র, অধিকার, নিরাপত্তা, ধর্মীয় মূল্যবোধের জায়গা, চর্চার জায়গা, সেই জায়গাগুলো, সাংস্কৃতিক চর্চার জায়গা, শিল্প সাহিত্য সংস্কৃতির জায়গা, সেই জায়গাগুলোতে যদি আমরা না দিতে পারি, মানুষ তো প্রশ্ন করবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের সাথে আমরা একমত হচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এই যে জুলাইয়ের যে চেতনা, আমি এই জায়গায় বলতে পারেন যে আমি কট্টরপন্থী। আমাকে যদি কেউ বলে যে আমি কট্টরপন্থী, আমাকে কিছুদিন আগে টকশোতে সাংবাদিক মাহবুব আজিজ উনি বলছিলেন যে আমি নাকি ফেসিবাদ। আমাকে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই প্রশ্নে আমার কথাবার্তা, আচার আচরণ ফেসিবাদী, আমি মেনে নিতে রাজি আছি। কেউ যদি বলে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার প্রশ্নে কেউ যদি কথা বলে তাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে, তাদের এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেই প্রশ্নে আমাকে যদি কেউ বলে যে আমি কট্টরপন্থী, আমি সেটা মেনে নিতে রাজি আছি, কট্টরপন্থী। কজ 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের সময় বিজয়ী হলাম আমরা, পরাজিত করা পাকিস্তানিরা। এখন আপনি 71 সালের মুক্তিযুদ্ধের পরে যদি পাকিস্তানের পক্ষে কথা বলেন, আপনি যদি পাকিস্তানের পক্ষে কথা বলেন, পাকিস্তানের মিলিটারি বাহিনীর পক্ষে কথা বলেন, যে পাকিস্তানের মিলিটারি বাহিনীরা বাংলাদেশে অনেকেই নিহত হয়েছে কেন, তাদের কে যারা মানে নিহত করেছে তাদের শাস্তি চাই। আরে তাদের শাস্তি কি? তারা তো মুক্তিযোদ্ধা, তাদের তো পুরস্কৃত করা উচিত। তারা তো মুক্তিযোদ্ধা, তারা তো বাংলাদেশের বীর সন্তান। তো সেটা ফয়সালা হয়ে গেছে না, আপনি তো পাকিস্তানের পক্ষে বয়ান তুলতে পারেন না, আপনি বলতে পারেন না। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনার সকল অধিকারই আছে, কিন্তু তার মানে এই না যে আপনি পাকিস্তানের পক্ষে মানে সেই মুক্তিযুদ্ধের সময় পরাজিত শক্তি, হ্যাঁ, সেই ভূমিকায় তাদের পক্ষে নিয়ে আপনি কথা বলবেন। ঠিক
24-এর অভ্যুত্থান আমাদের কাছে জি। মহান মুক্তিযুদ্ধের পরেই পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান উৎপাদন করছেন বা বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, জেনারেশন গ্যাপের কারণে বা আওয়ামী লীগেরও যারা আছেন, হ্যাঁ, আমি মনে করি যে ইন্ডিয়া আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী, সাবেক পতিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা আছে, তিনি সহ তারাও যদি আমার বক্তব্য শুনে থাকেন, তাদেরকে এটা বুঝতে হবে যে এই যে আমরা যে জেনারেশন আছি, আমরা যে প্রজন্ম আছি, এই জায়গাটায় আমরা কোনোভাবেই মেনে নেব না, এটা মানবো না। আমাদের কাছে এইটা মুক্তিযুদ্ধের পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি খুবই অবাক হবেন যে এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে কোনো একটা নেতা বললেন না যে জুলাই অভ্যুত্থানে আমরা যে আসলে পদক্ষেপগুলো নিয়েছি ভুল ছিল। সেই পদক্ষেপগুলো ভুল ছিল। হুম। আপনি সরাসরি না বললেও মানে বিভিন্ন ভাবে তো বলা যায় রাজনৈতিক ভাবে যে ভুল ছিল, এটা ভুল হয়েছে, এতগুলো ছাত্র মারা গেছে, এটা আমাদের এই স্ট্র্যাটেজি ভুলের কারণে, এই কারণে এটা আমরা করতে চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। ওনারা কোনোভাবেই বলছেন না যে এটা আসলে ওনারা ভুল করেছেন। যারা স্বীকার করছেন না, আপনি তাদেরকে কিভাবে তাদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার আপনি চান? আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিস্টরা আছেন তারা তো দাবি করছেন যে তাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন, এবং এটা শুনেও আপনারা ভয় পেয়ে গেছেন। বিষয়টা আমরা এমন এটা না? শুনে ভয় পাইনি, আমরা এটা শুনে খুশি হয়েছি। আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আমরা তাকে ওয়েলকাম করবো ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য। আমি মনে করি যে ঠিক শেখ হাসিনা তিনি যে কারণে জুলাইয়ে তার পতন হয়েছে, তিনি কিক আউট হয়েছেন, তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, ঠিক ওই সময় ওনার যে সাইকোলজিক্যাল মানে অবস্থান, আমি তো তাকে সাইকো বলবো আর কি, হ্যাঁ, যেখানে অনেকেই তাকে বুঝিয়েছেন যে আপনার সরকার আর থাকবে না। এবং ডক্টর সলিমুল্লাহ স্যার তিনি কিন্তু বলেছেন যে এখন আওয়ামী লীগের পদত্যাগ করা উচিত, তাদেরকে পদত্যাগ করতে হবে, আওয়ামী লীগ সরকার থাকতে পারবে না, পদত্যাগ করুন। আওয়ামী লীগ তখন পদত্যাগ করতে পারতো, বা ওই সময়গুলোতে আগেই যদি তারা পদত্যাগ করতো তাহলে তো দেশ ছেড়ে পালাইতে হইতো না, এখন যেভাবে করে পালাচ্ছে। তো এইটা কারণ কেন হয়েছে? এই যে আওয়ামী লীগের এত শত শত নেতাকর্মী তারা এখন ঘর বাড়ি ছাড়া হয়ে তারা বিদেশের বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে, এই যে আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মী যারা এখন জেলখানায় আবদ্ধ অবস্থায় আছেন, এটা কেন হয়েছে? এটা তো শেখ হাসিনার উনার একান্ত নিজের যে মানে স্বৈরাচারী চিন্তা ভাবনা, সাইকো অ্যাটিটিউড, এটার কারণে হয়েছে, উদ্যত অ্যাটিটিউডের কারণে হয়েছে। উনি যদি আরো আগেই সরকারকে ডিসলভ করে দিতেন, বলতেন যে ঠিক আছে আমরা মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, ভুল হয়েছে, আমরা সরকার থেকে পদত্যাগ করলাম, ঠিক আছে আমরা আরেকটা নির্বাচন দিই, আমরা সবাই মিলে বা কিছুদিন একটা সরকার পরিচালনা করি, আমরা দেশের ভালো করব, মাপ চাই, ভুল হয়েছে, যে অর্থে যেভাবেই তারা বলুক, সেটা করে নাই। এটা তো অনেকে পরামর্শ দিয়েছিল। উনি কি বলেছেন? না, গুলি চালাইতে থাকো, গুলি করতে থাকো, সেনাবাহিনীকে নির্দেশ দেয় গুলি করার জন্য, পুলিশকে নির্দেশ দেয় গুলি করার জন্য, হ্যাঁ, র্যাবকে নির্দেশ দেয় গুলি করার জন্য, ইন্ডিয়া থেকে আপনার হচ্ছে স্নাইপার টিম বাংলাদেশে ভাড়া করে নিয়ে আসে যে গুলি করার জন্য। এইটা কোন ধরনের উদ্যতা? তো ঠিক এখন উনি যে কথাগুলো বলতেছেন, ডিসেম্বরে আসবেন, প্রস্তুত থাকো, হ্যাঁ, জুলাই একটা ষড়যন্ত্র, এখানে যারা সমন্বয়ক ছিল, ছাত্রনেতা ছিল, এদের সবাইকে আমি প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিব, কাউকে ছাড় দেওয়া হবে না। তো উনি যে কথাগুলো বলতেছেন, এইটা ঠিক ওনার সেই অ্যারোগেন্স, যেই অ্যারোগেন্সের কারণে ওনার পতন হয়েছিল, ঠিক সেই অ্যারোগেন্সটা এখন আছে। এই অ্যারোগেন্সের কারণে উনি বাংলাদেশে কোনোদিন আসতে পারবেন না, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও কোনোদিন রেলেভেন্ট হইতে পারবে না। এবং ওনার এই অ্যারোগেন্সের কারণে আওয়ামী লীগের আরো শত শত হাজার হাজার নেতাকর্মী জেলে যাবে, তারা আপনার হচ্ছে বিপদে পড়বে, বিদেশে যারা আছে তারা আরো বিপর্যস্ত হবে, বিপদে পড়বে, আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না। সোহেল তাজউদ্দিন আমাদের ছেলে, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল এইটার প্রেক্ষিতে, ডিসেম্বরে আসার প্রেক্ষিতে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখেন আওয়ামী লীগ তো শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের একার জিনিস না, শেখ হাসিনার একার বাপের সম্পত্তি না। তো সেই তাজউদ্দিন আহমদের পরিবারের লোকজন, তাদেরও যে আওয়ামী লীগের মানে গুরুত্বপূর্ণ পার্ট ছিল, তাদের কোনো আলোচনা আছে? সেই মাওলানা ভাসানী, উনি তো আওয়ামী লীগ থেকে তো ওনারা বেরিয়ে করে দিছে একরকম, সেই ইতিহাসগুলো তো আমরা পড়ছি। তো সেই যে অবস্থা, সেই জায়গা থেকে অনুতপ্ত বোধ, প্রথমত মাপ চাইতে হবে, অনুতপ্ত হইতে হবে, হ্যাঁ, যে এটা ভুল ছিল, এবং সেটা ওই টেকনিক্যালি কৌশলগত ভাবে বইলে ছলনা করা, প্রতারণা করা, এটা না, বাস্তবিক অর্থে হৃদয় থেকে মাপ চাইতে হবে, মন থেকে মাপ চাইতে হবে। সেটা যদি শেখ হাসিনা চাইতে পারেন বাংলাদেশের মানুষের কাছে, ছাত্রদের কাছে, শহীদ পরিবারদের কাছে, আহতদের কাছে, আমাদের কাছে, আমার কাছে, তারপরে মানুষ তো চিন্তা করে দেখবে তাকে ক্ষমা করবে কি করবে না।
তখন হয়তো একটা সিচুয়েশন হইতে পারে, সেটা আপেক্ষিক ব্যাপার যে আসলে কি পরিস্থিতি হবে, কিন্তু তার আগে এটা ইম্পসিবল, এটা কোনোভাবেই পসিবল না। উনি এখানে যত ককটেল মেরে, উনি এইখানে মানে যত আপনার হচ্ছে ভায়োলেন্স করে, এখানে যত মানে প্রেশার ক্রিয়েট করে, আপনার হচ্ছে যে পার্শ্ববর্তী দেশেরকে তাদেরকে বুঝায়, শুভেন্দুদেরকে বুঝায়, সীমান্তে পুশিং করে প্রেশার দিয়ে উনি এখানে যত পাওয়ার এক্সারসাইজ করতে চাবেন ন্যাশনালি বা ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্রুপ ট্রুপকে দিয়ে, উনি তত ভুল করবেন। আমরা তো পাওয়ারকে চ্যালেঞ্জ করছি, আমরা তো জীবনকে তুচ্ছ করে দিয়ে চ্যালেঞ্জ করছি, উনি আবারও পাওয়ারকে চ্যালেঞ্জ করেন। এই অ্যারোগেন্স ওনার মাথা থেকে নামাইতে হবে, নাহলে শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত হবে না। তার মৃত্যুর পরে যদি আবার নতুন করে আওয়ামী লীগের কেউ দায়িত্ব নিয়ে যদি সরি টরি বলে, মাপ চায়, সেক্ষেত্রে মানুষ যদি চিন্তা করে দেখে তখন একটা পরিস্থিতি হয়তো হইতে পারে। বাট যেটা বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, হয়ে গেছে, তাদের দাফন হয়ে গেছে দিল্লিতে, আওয়ামী লীগের চ্যাপ্টার এখানেই ক্লোজ, শেষ। ইয়ামিন, তরুণ প্রজন্ম যে স্বপ্নটা দেখতো যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের, 2026 সালে এসে এটা কতটা বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করছেন? আমরা তো মাত্র অভ্যুত্থান গেল, 1.5 মাসের একটা ইন্টারিম সরকার ছিল, তারপরে জাতীয় নির্বাচন হলো, এখন 4-5 মাস টাইম চলছে। এত অল্প সময়ের ভিতরে অনেক কিছু করা আসলে মানে দৃশ্যমান অনেক কিছু করা আসলে কঠিন। ভিত্তিগুলো রচনা হচ্ছে। আমি আশা করছি যে আগামী হয়তো আরো 4-5 বছর গেলে বাংলাদেশের মানুষের কাছে সুবিধাগুলো অনুভব করা সম্ভব হবে, যে আমরা আসলে কি কি সুবিধা পাচ্ছি, কি কি পরিবর্তনগুলো দেখছি। যেরকম যদি বলি যে নির্বাচনের পর পর আসলে বিভিন্ন জায়গায় জেলায় উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিছিল করছিল, অনেকেই বলতেছিল, প্রশ্ন তুলতেছিল যে বিএনপি সরকার তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করছে, যে কি সমঝোতা, এখন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ মিটিং মিছিল করবে, হ্যাঁ, তাই আওয়ামী লীগ বিরোধী দল হবে, বিএনপি সরকারি দল হবে, জামাত এনসিপি আউট, এরকম একটা কিন্তু মানে আলাপ কিন্তু চাউর করা হয়েছিল। আসলে কি তাই? পরে কি দেখলেন? তা কিন্তু না। তো হুট করেই মানে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এটা বিশাল একটা ব্যবস্থাপনা। তো সেই ব্যবস্থাপনায় হুট করেই আপনি একটা কিছু করতেও পারবেন না। যেরকম পুলিশের সেই সময়ে যারা ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা পালন করেছে, তাদের উচ্চপদস্থ কর্মকর্তা 33 জনকে আউট করা হয়েছে, তারপরে আরো বড় একটা সংখ্যাকে আউট করা হয়েছে, এবং এরকম আমলাতন্ত্র থেকেও অনেকেই আউট করা হচ্ছে, প্রক্রিয়াধীন আছে, বিচার বিভাগ থেকেও অনেক আউট করা হবে, প্রক্রিয়াধীন আছে, শিক্ষকদের প্রত্যেকটা 10টা বাংলাদেশের জায়ান্ট যে প্রতিষ্ঠান, বসুন্ধরা, এস আলম, নাসা গ্রুপ, এরকম, তো তাদেরকে কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কি চারটিখানি কথা? বাংলাদেশের বলা হতো যে যারা সরকার বানায়, যারা সরকার ফালায়, এটা বলা হতো যে এই বিশাল জায়ান্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, তাদের যে মেকানিজম, আধিপত্য, যে তারা চাইলেই বাংলাদেশে 1 সপ্তাহের ভিতরে দুর্ভিক্ষ বানাই দিতে পারে, 1 সপ্তাহের ভিতরে তারা বাংলাদেশের সরকারকে নাকানিচু বানিয়ে নাজেহাল করাইতে পারে। সরকার ছিল তাদের কাছে জিম্মি। তো এই বিএনপি সরকার বা বিএনপির যে জোট সঙ্গীদের যে সরকার, তারা যে এই যে একটা সাহসী উদ্যোগ নিয়েছে, এই জন্য তো তারা, আমি পার্সোনালি আমি তাদেরকে স্যালুট দেবো, যেটা ইন্টারিম সরকারের সময় আমি এক্সপেক্ট করেছিলাম, যে তারা যেহেতু অনেক বেশি মানুষের একটা ম্যান্ডেটেড, মানে নির্বাচিত ম্যান্ডেট না হোক, ওই আন্দোলনিত ম্যান্ডেট, সেই একটা ম্যান্ডেট ছিল, তারা সেটা আরো খুব সহজে খুব ভালোভাবে করতে পারতেন, কিন্তু সেই সময় তাদের অনেক ভূমিকাই আসলে সেরকম ছিল না। এখন হচ্ছে, তো আমি মনে করি যে হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তবে একটা জিনিস আমি সবসময় সরকারের প্রতি আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে দেখেন, সরকার পরিবর্তনের সময় বা রাজনৈতিক দলগুলো কোনো ক্রাইসিসে পড়লে বা দেশ কোনো ক্রাইসিসে পড়লে, এই তরুণ ছাত্ররাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে রাজপথে নেমে আসে, জীবন যায়, রক্ত ধরে। তাদের এই অবস্থানের কারণেই সরকার পরিবর্তন হয়, সরকার থেকে চলে যায়, কেউ সরকারে বসে। কিন্তু পরবর্তীতে এই তরুণদের যে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, তাদের যে চাকরির অব্যবস্থাপনার সমস্যা, শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু পরে আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি যে অনেকেই পরে দনবোদার ওরকম করে কিন্তু আসলে আর ভাবেন না। কিন্তু এইটা কিন্তু ভাবতে হবে। আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে বাংলাদেশে, আর এই সকল মৌলিক পরিবর্তনের আপনার হচ্ছে মূল কেন্দ্রবিন্দু কিন্তু চলে বিশ্ববিদ্যালয় কলেজে, কিন্তু এই ছাত্ররা, শিক্ষাক্ষেত্র, কর্মসংস্থান, এইটাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি যে
এই শিক্ষা মন্ত্রণালয় আর কর্মসংস্থানের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে এই সমসাময়িক সময়ে যারা নেতৃত্বে উঠে এসছেন তাদেরকে যদি জায়গাগুলোতে দায়িত্ব দেওয়া যায় সিনিয়রদের সাথে সমন্বয় করে, আমার মনে হয় এটা ভালো হবে। তাহলে তারা সহজেই ক্রাইসিস গুলো, প্রবলেম গুলো তুলে ধরতে পারবে এবং সমাধানগুলো নিয়ে আসা সহজেই সম্ভব হবে বলে মনে করছেন। আপনাকে যদি আগামী প্রজন্ম আপনাকে প্রশ্ন করে যে এক কথায় জুলাই আমাদেরকে কি শিখিয়েছে, আপনি কি বলবেন? জুলাই আমাদেরকে শিখিয়েছে ভয় না পাওয়া। শহীদ আবু সাইদের মতো অন্যায়ের প্রতিবাদ করতে মুষ্টিবদ্ধভাবে দুহাত উঁচিয়ে বুলেটের সামনেও বুক পেতে দেওয়া যায়। আমরা দিয়েছি, তোমরাও দিবা। এটা জুলাই আমাদেরকে শিখিয়ে গেল। সে যত বড়ই ক্ষমতাসীন হোক, যত বড়ই মাফিয়া হোক, যত বড় দুর্ধর্ষ হোক, দুর্দান্ত প্রতাপ হোক, তার সামনে প্রতিবাদ করা যায় এবং তাকে ফেলে দেওয়া যায়। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।